আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের আহ, একটা স্পেশাল ক্লাসে। সো আজকে আমরা এইচএসসি 26 এর জন্য একটা ওয়ান শট ফাইনাল হ্যাক ক্লাস নিয়ে এসেছি। সো আমরা যারা এইচএসসি স্টুডেন্ট আছি, এইচএসসি 26 বা 27, যারা বিশেষ করে ইংরেজি সাবজেক্টে অনেক দুর্বল, আর আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্র অর্থাৎ আমাদের যে গ্রামার গ্রামার অংশ, তারপর আমাদের রাইটিং এর অংশ, সবগুলা নিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ ক্লাস করব। তো সবাইকেই শুরুতে একটু জানিয়ে দিতে চাই যে আমাদের আজকে ক্লাসটা কিন্তু জুমে হচ্ছে, একই সাথে ফেসবুকে লাইভে হচ্ছে। তো আমরা যে যেখানে আছি একটু কাইন্ডলি জানিয়ে দিই ঠিকমতো আমাকে শুনতে পাচ্ছি কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আর পাশাপাশি যদি কেউ জুমে জয়েন করতে চাও, তোমরা কিন্তু আমাদের সাথে জুমে যুক্ত হতে পারো। আমাদের সাথে যোগাযোগ করলে হবে, আমাদের কমেন্ট বক্সে একটা পিন করে দেওয়া থাকবে। তোমরা কিন্তু জুমে যুক্ত হলে আমার সাথে কথা বলতে পারবা। সো আমাদের যে ক্লাসগুলা, আমাদের প্রিমিয়াম ক্লাসগুলো এইভাবে হয়, জুমের মাধ্যমে আমরা ওয়ান টু ওয়ান কিন্তু ইন্টারাকশন করি। তো সবাইকে বলবো একটু কাইন্ডলি আমাদের ক্লাসটা শেয়ার করে দিতে, নিজের টাইম লাইনে নিজের বন্ধুদের একটু মেনশন করে দিতে। আমি জানি ইটস টু আর্লি, অনেকে হয়তো এখনো তারাবি থেকে ফিরেনি, তারপরেও আমাদের যেহেতু সময়ের মধ্যে শেষ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত সবাই আসছে, আমরা একটু আস্তে আস্তে স্লো পেসে ক্লাসটা করব। ঠিক আছে? আচ্ছা, আমি একটু কমেন্ট গুলা দেখি। জুমে আমাদের সাথে যুক্ত আছে রোহান, ওয়ালাইকুম আসসালাম। তানভীর যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়েছে তামান্না নুসরাত, ফারজানা আক্তার, নুসরাত জাহান, তামজিদ আহমেদ, জান্নাত নিপু, এবং হ্যাঁ, এই তো ওয়ালাইকুম আসসালাম সবাইকে একই সাথে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, রমাদান মুবারক, রমাদান করিম, আহলান সাহলান মাহে রমাদান। এই তো ক্লিয়ার শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে, ভেরি গুড। আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দিতে হবে তোমরা কোন ব্যাচ থেকে, কে কোন ব্যাচ থেকে আছো। আমি দেখি যে 2026-এর ব্যাচ থেকে কি বেশি কিনা, আর কোথা থেকে আমাকে হচ্ছে দেখছো সেটাও একটু আমাকে বলে দিলে আমার জন্য বেটার হবে আর কি। হ্যাঁ, আর যারা জুমে যুক্ত হতে চাও তারা হচ্ছে লিংক কমেন্ট করলেই পাবা। ওকে, তানভীর ঢাকা থেকে দেখছে এইচএসসি 26, আরশি এইচএসসি 26, সাকিব যুক্ত হয়েছে, তামান্না নুসরাত, রমাদান মোবারক, তাহমিনা, হ্যালো। আচ্ছা, রুমানা যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। রাফি চলে এসেছে। এই তো ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা একটু শুরু করি। হ্যাঁ, আমাদের সবার যদি একটা সমস্যারে যদি বলি যে হ্যাঁ আমরা কোন জায়গাতে আছি এখন, আমাদের স্ট্যাটাসটা কি। এখন আমাদের প্রত্যেকটা কলেজের তো টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তাই না? আমাকে একটু সবাই কমেন্টে জানিয়ে দাও তো তোমাদের টেস্ট পরীক্ষা কেমন হয়েছে। আর আমি যতদূর জানি টেস্ট পরীক্ষার রেজাল্ট মনে হয় 25 বা 26 তারিখের মধ্যে দেওয়ার কথা, যেহেতু সামনেই ফর্ম ফিল আপ শুরু হবে। আর তোমাদের পরীক্ষা জুনের শেষে, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, জুন। সো 3.5 মাস সময় আমরা পাচ্ছি। আজকের ক্লাসে আমরা মোটামুটি একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ গাইডলাইন আমি নিজে ইংলিশের জন্য দেওয়ার চেষ্টা করব, যে 3.5 মাস সময় যদি আমার থাকে, তাহলে আমি ঠিক কোন উপায়ে, কোন স্ট্র্যাটেজিতে গেলে আমরা খুব ভালো মতো ইংলিশে A+টা নিশ্চিত করতে পারি। শুধু A+ না, ইংরেজি কিন্তু আমাদের অ্যাডমিশন জার্নিতে খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সো অ্যাডমিশনে আমরা কিভাবে এখন থেকে পড়লে এক ঢিলে দুই পাখি মারা যাবে, সেটাও আমি দেখাবো। সো আজকের ক্লাসটা 3 ক্যাটাগরি অফ স্টুডেন্টের জন্য। নাম্বার ওয়ান, যারা পাশ করতে চায়, পাশ ফেল নিয়ে সমস্যা থেকে ইংরেজিতে, ঠিক আছে, তাদের জন্য। নাম্বার টু, যারা প্লাস পেতে চায়, অর্থাৎ যারা ওই যে 70-75 পর্যন্ত যায়, 80-র ওই ধাপটা পার হতে পারে না। অ্যান্ড নাম্বার থ্রি, যারা মিডিয়াম, ঠিক আছে, তাদের মানে ফেল নিয়ে চিন্তা নেই, আবার প্লাস পাওয়ারও স্বপ্ন নেই। তো তাদের জন্য আমি বলবো আজকের ক্লাসটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে, কারণ এইভাবে, মানে আমি যেভাবে দেখাবো, যদি এইভাবে পড়াশোনা করা যায়, আগামী 2-3 মাস ইস মানে মোর দ্যান এনাফ। ঠিক আছে, জাস্ট পুরা আম্মু, ওটার জন্য। আমার ড্রয়ারে একটা খাতা লাগবো। আম, আমাদের মনে হয় জুমে যারা মিউট করা নেই একটু কাইন্ডলি মিউট করে নিলে ভালো হয়। আহ মৌরক ভাই একটু আমাকে কোর্স দিয়ে দিন, আমি হচ্ছে ইয়ে করে কোনি। ঠিক আছে, দেখে নি। আচ্ছা, কার কেমন টেস্ট পরীক্ষা হচ্ছে আমাকে তো জানালা না। আচ্ছা, গাজীপুর থেকে দেখছে আমাদের তাহমিন আক্তার, ঠাকুরগাঁও থেকে দেখছে রোমানা, ফারজানা হচ্ছে বাগেরহাট থেকে। আচ্ছা, বাগেরহাট গিয়েছিলাম 2011 সালে, কানজান আলীর মাঝে।
জেসি দেখছে সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ গেছিলাম 2019-এ ভার্সিটি থাকাকালীন। আহ ইফতেখার আঞ্জুম 27 ব্যাচ। আচ্ছা, 27 ব্যাচের জন্য কিন্তু মানে আজকে আমরা দেখবো আসলে আমাদের যে 12টা টপিক আছে গ্রামারের, ঠিক আছে, 5 12 60 60 মার্কের যে টপিক, এই টপিক গুলাকে আমরা কিভাবে কোন উপায়ে অ্যাপ্রোচ করলে সব থেকে বেশি কম সময়ের মধ্যে বেশি আমরা হচ্ছে রেজাল্টটা আনতে পারি। তো আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করে দিব। একটা হচ্ছে আমাদের 35 মার্কের জন্য, 35 মার্ক এনশোর করার জন্য লেভেল 1 ক্যাটাগরি, অর্থাৎ এই লেভেল 1 হচ্ছে সব থেকে ইজিয়েস্ট টপিক গুলা। এবং আমি কিন্তু প্রত্যেকটা টপিকের বোর্ডে যে সমস্ত নিয়মগুলা এসে থাকে আমি সেগুলা ইয়ে করে দিব। তো সবাইকে একটু কাইন্ডলি রিকোয়েস্ট করব, সবাই খাতা কলম নিয়ে বসতে। খাতা কলম নিয়ে বসছে, যেমন আমি যখন আর্টিকেল আলোচনা করব, আর্টিকেলে কিন্তু আমি সব রুলের মধ্যে যাব না। হ্যাঁ, আমি বলবো যে এই রুলগুলো আসবেই, তাহলে সেই রুলগুলো একটু জাস্ট টুকে নিলেই হবে। তাহলে একটু কাইন্ডলি সবাই খাতা কলম নিয়ে বসে যাই। আর যদি সবার সামনে খাতা কলম থাকে তাহলে আমাকে একটু জানিয়ে দিতে হবে। সো এটা সব ব্যাচের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আমি হচ্ছে পরীক্ষায় কিভাবে আমরা ভালো করতে পারি, কোন টপিক কিভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি সব যেহেতু দেখাবো। যদি কেউ চায়, এসএসসি ক্যান্ডিডেট আছে যেহেতু, আমাদের অনেকগুলো টপিক কিন্তু ইন্টারচেঞ্জেবল এসএসসির সাথে এইচএসসির। আর্টিকেল আছে, কানেক্টর আছে, রাইট ফর্ম ভার্ব আছে। সো আমাদের এসএসসিরও যদি কোনো শিক্ষার্থী বন্ধু এখানে থাকে, ইউ আর ভেরি মাচ ওয়েলকাম। পরীক্ষায় পাশ করে গেছে রাফি, যাক, কংগ্রেচুলেশনস, পাশ করে গেছে, বেয়ার মিনিমাম। টেক্সট টাইমের রেজাল্ট দিছে কালকে। কেমন হয়েছে তামান্না, নুসরাত, অর্পা, ওয়ালাইকুম আসসালাম। ফারজানা আক্তার যুক্ত হয়েছে, রেজাল্ট দিয়ে দিয়েছে। রেজাল্ট দিয়ে দিয়েছে সেটা শুনতে যাচ্ছে না, রেজাল্ট কেমন হয়েছে সেটা। কুমিল্লা থেকে রাফি দেখছে। ঠিক আছে, জিপিএ 5। জিপিএ 5, ঠিক আছে। আই এম জিপিএ 5। সুবর্ণা, ওয়ালাইকুম আসসালাম। সাকিবের নোটবুক সামনে আছে। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে। তাহলে সবার আমাদের কন্ডিশন একই, যে সামনে আমাদের তো পরীক্ষা, 3 মাস সিলেবাস শেষ হয়নি। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য গেম চেঞ্জার, ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমি রিয়েলিটিটা একটু বলি প্রথমে, তারপরে আমরা হচ্ছে শুরু করি, হ্যাঁ। আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাসটা কিন্তু হিউজ, বিশাল একটা সিলেবাস। সময় আমাদের তো খুব কম, কারণ গত 1.5 বছরে যা হয়নি, মানে টু বি ভেরি অনেস্ট, ঠিক আছে, আমরা কাকে বোকা বানাবো, নিজেকে তো বোকা বানাতে পারবো না। 1.5 বছরে যদি আমি না পারি, এখন 3 মাসে কি পারবো, তাই না? কিন্তু 1.5 বছরে তো আমরা এইভাবে চিন্তা করিনি, আমাদের স্ট্র্যাটেজি গুলো আমরা জানতাম না। আমি এই জায়গাতে একটা জিনিস যেটা দেখাতে চাই, যে আজকের আমাদের গোলটা হচ্ছে আমরা হার্ড ওয়ার্ক করবো না। ডোন্ট গেট মি রং, হার্ড ওয়ার্ক করবো না বলতে দুইটা অ্যাপ্রোচ আছে। আইদার তুমি হয়তো গাধার মতো অনেক বেশি খাটাখাটনি করতে পারো, কিন্তু সেরকম তুলনামূলক রেজাল্ট কম পাবা। না হলে তুমি শিয়াল পণ্ডিত আছে না, ওর মতো স্মার্ট। একটা হচ্ছে ওয়ার্ক স্মার্ট আর একটা হচ্ছে ওয়ার্ক হার্ড। আমি হচ্ছে প্রথম ক্যাটাগরি, ওয়ার্ক স্মার্ট এর মধ্যে, ঠিক আছে। আমরা কিভাবে 3 ঘন্টা পড়লে সেটা 3 দিনের কাজ হয় সেটা আজকে আমরা একটু দেখবো, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল মার্ক যে 100, আমি তোমাদের বলে দিই এই যে রুলটা, 80-20 রুল। অর্থাৎ আমরা যদি 60% সিলেবাস কাভার করি আমাদের কিন্তু 80 মার্কস চলে আসে। তাহলে 80 মার্কসের জন্য 60% সিলেবাস, অন্যদিকে 20% মার্কসের জন্য, মানে 20 মার্কসের জন্য 40% সিলেবাস। তাহলে আমাদের যে 40%, এই 40%কে আমরা পরের খাতায় রাখবো। আমরা আগে এই 60%কে নিয়ে কাজ করব, যাতে আমরা 80% মার্কটা এনশিওর করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা আশা করছি সবাই এটা জানি, যে ইংরেজির গ্রেডিং কিন্তু হয় ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটা মিলে, তাই না? আমরা তো জানি সবাই। সো ফার্স্ট আর সেকেন্ড দুইটা মিলে 200 মার্কস। 200 মার্কসের মধ্যে আমাদের পেতে হয় 160 মার্কস টু এনশিওর জিপিএ 5। তাহলে 160 মার্কস যদি আমরা পাই, লেটস সে কেউ ইংলিশ ফার্স্ট পেপারে পেয়েছে 85, তাকে কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে A+ পাইতে হবে না। ইংলিশ সেকেন্ড পেপারে সে যদি 75 পায়, তার কিন্তু অলরেডি ইংলিশে 160 হয়ে যাচ্ছে, অর্থাৎ তার মানে এখানে এখানে A+ চলে আসছে। তো আমাদেরকে এইটাও দেখতে হবে যে আমার স্ট্রেংথ কোথায়, মানে আমার উইক জোনটা কোথায়, স্ট্রং জোনটা কোথায়। লেটস সে আমি যদি কম্প্রিহেনশনে অনেক ভালো হই, আমি যদি ফার্স্ট পেপারে অনেক ভালো হই, তাহলে আমি মূল জায়গাটা ধরবো হচ্ছে ফার্স্ট পেপারকে। আমি এনশিওর করবো, আমি টার্গেট করবো হচ্ছে ফার্স্ট পেপারে আমি যত বেশি করা যায়, 80 থেকে যত বেশি উপরে যাওয়া যায়। এখন যে মানুষটা এখানে পাশ করার চিন্তা করছে, যে স্যার পাশই তো করতে পারি না, ঠিক আছে, তার জন্য কি? তার জন্য এখন আমি বলবো যে তাহলে পাশ করা নিয়ে যদি তোমার চিন্তা ভাবনা হয়, তুমি দেখবা যে দুইটা সাবজেক্ট মিলে কত, 70 না 66? 66।
33 33, কিন্তু আমার মনে হয় দুইটা মিলে 70 পেতে, হ্যাঁ আই এম নট শিওর। তো এখন আমাকে চিন্তা করা লাগবে, আমি যদি ইংলিশ ফার্স্ট পেপারে ভালো হই, যদি এখানে 40 এনশিওর করতে পারি, তাহলে আমি সেকেন্ড পেপারে যাতে ন্যূনতম বেয়ার মিনিমাম আমার 33 হয় অথবা 30 হয়, তাহলে আমার দুইটা মিলে হচ্ছে কিন্তু 70 হয়ে যাবে। তাহলে আমাদেরকে এইভাবে একটু স্ট্র্যাটেজিক্যালি যেতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের উপস্থিতি কিন্তু খুবই আহ হতাশাজনক, আমি বলবো ফ্রেন্ডদের একটু মেনশন করে দিতে, তাহলে ক্লাসটা আমাদেরকে আরেকটু ফলপ্রসূ হবে। আমি নিজেও আহ, একটু মজা পাবো কাজটা নিয়ে, যদিও ফেসবুকে আর জুমে মিলে পার্টিসিপেন্ট, তো ওই জন্য একটু মনে হচ্ছে পার্টিসিপেন্ট কম। তারপরেও আমাদের মনে হয় যে পার্টিসিপেন্ট এখনো অনেক প্রয়োজন আমাদের। হ্যাঁ, রুহি দেখছি তার বন্ধুদের মেনশন করছে। আচ্ছা, আর বাকিরা বন্ধুদের মেনশন করছো না কেন? তোমাদের কি বন্ধু নেই? সমন্বয়, আচ্ছা আর যে সমন্বয়, খুব সুন্দর নাম, নরসিংদী থেকে। ভূমিকম্প ক্যাপিটাল নরসিংদী। ঠিক আছে, আমরা এখন কথা না বলে শুরু করি, হ্যাঁ। আমরা বলেছিলাম যে আমাদের গ্রামারের জন্য টপিক, তোমরা জানো আমাদের 12টা গ্রামারের টপিক আছে, 5 হচ্ছে পূর্ণমান, 5 12 60। এখন এই 60 মার্কের গ্রামারের টপিকে আমি একটা রোড ম্যাপ তোমাদের দিয়ে দিচ্ছি। তিনটা লেভেলে আমি ভাগ করেছি। লেভেল 1 যেটা ইজি এবং এটাতে স্কোর করা অনেক বেশি সহজ, হাই স্কোরিং টপিক আছে কিছু। লেভেল 2 যেগুলোতে একটু বেশি এফোর্ট দিতে হয় লেভেল 1 এর থেকে, মানে মিডিয়াম এফোর্ট আর কি। আর লেভেল 3 যেটা অনেক বেশি টাইম কনজিউমিং, অনেক সময় নিয়ে নেয়, এবং লেভেলের দিক থেকে যদি চিন্তা করি অনেক জটিল। তো এইটাকে আমরা সবার লাস্টে রাখছি। তাহলে ব্যাপারটা কি করবে, আমরা প্রথমে যেটা করব, লেভেল 1 এর টপিক আমি যেগুলো দেখাবো, আমাদের এখন থেকে আগামী এই যে 3.5 মাস 4 মাস যে সময়টা আছে, আমরা প্রথমে লেভেল 1 কে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে সবগুলো আমাদের শেষ করতে হবে। তারপরে আমরা কোথায় যাব, লেভেল 2 তে না, লেভেল 1 শেষ করার পরে আমরা রাইটিং পার্টে যাব। রাইটিং পার্টটা মোটামুটি মানে কভার করে তারপরে লেভেল 2 তে আসবো। তো আমি যাচ্ছি সেই জায়গাতে। ওকে। আহ রাফি বলছে আমার বন্ধু গাঁজা খাইতেছে, আসবে না। আরে নাউজুবিল্লাহ, মানে রোজা রমজান মাস, মানে শয়তান নাকি বাধা থাকে? তোমার কি পার্সোনাল শয়তান নিয়ে ঘুরো সবাই? কি একটা অবস্থা। আচ্ছা, সো লেভেল 1 এর টপিক গুলো একটু আমরা দেখি, হ্যাঁ। এই টপিক গুলো মিস করা যাবে না। সো লেভেল 1 এর টপিক আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। আর্টিকেল, এটা আমাদের প্রথমে। তারপরে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস বা ফ্রেজ, আমরা যেটাকে ফ্রেজের টপিক বলি, এটা মনে হয় সবার নখদর্পণে আছে। যদিও এখানে একটু ইস্যু হয় কিন্তু, হ্যাঁ আমি আজকে দেখাবো যে এইখানে যে 5 মার্ক আমরা পরিপূর্ণ মানে ধরে রাখি যে 5 পাবোই, এখানেও কিন্তু মাঝে মাঝে একটু ঝামেলা হয়ে যায়। তো জাস্ট সেটুক মাথায় রাখলেই আমাদের আর সমস্যা হবে না। রাইট ফ্রম ভার্ব অ্যান্ড কমপ্লিটিং সেন্টেন্স, আমি এই দুইটাকে সবসময় বলি এরা মানিক জোড়, এরা এক ঢিলে দুই পাখি মারা যায়। কারণ রাইট ফর্ম অফ ভার্বের যে নিয়ম, কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম 90% সিমিলার। তাহলে আমি যদি খুব সুন্দর করে ট্যাকটিক্স দিয়ে শিখি, আমি কিন্তু এই একই নিয়ম দিয়ে দুইটা টপিক কভার করতে পারবো। আচ্ছা, প্রোনাউন রেফারেন্স, এটা আমাদের নতুন সিলেবাসের টপিক। সো আমি যদি এখানে দেখাই আমাদের প্রোনাউন রেফারেন্স, তারপরে আর্টিকেল, এগুলা কিন্তু 2019 সালের পরবর্তী সময়ে ছিল না। হ্যাঁ, 2019-এ শেষ। কারণ 2020 থেকে আমাদের শর্ট সিলেবাস ছিল, অটোপাস ছিল। তো তোমরা দুর্ভাগা বলবো নাকি সৌভাগ্য বলবো, মানে বলবো আমি জানি না, কারণ আমাদের অ্যাডমিশনে কিন্তু আবার এইগুলো থাকে। তো তখন হা হুতাশ করে সবাই, 2 বছর ধরে পড়তে পারেনি, অ্যাডমিশনের 3 মাস তো পড়া সম্ভব না। তো তোমাদের জন্য আমি বলবো যে ভালো। পাংচুয়েশন 5 মার্ক অ্যান্ড মডিফায়ারের যে 5 মার্ক, এই যে টপিক গুলো আছে, কত, 1 2 3 4 5 6 7, তাহলে 5 7 35, এই 35 মার্ক হচ্ছে আমাদের লেভেল 1। এই 35 মার্ক আমাদের কোনোভাবেই মিস করা যাবে না। এই 35-এর মধ্যে ন্যূনতম আমাদের, আমি বলবো 35-এ 35ই ধরে রাখতে। এখানে এমন কোনো টপিক নেই যেখানে আসলে পূর্ণমান পাওয়া যায় না। হ্যাঁ, তারপরে সেফ সাইডে থাকার জন্য 2 মার্ক আমি দিলাম বাদ। তাহলে আমি এখানে 33 মার্ক আমাকে এনশিওর করতে হবে, আমি এখান থেকে পাস কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা সেরকম ভাবে শিখতে পারি। আচ্ছা, আম, এখন আমরা যদি লেভেল 2 আর 3-র কথা বলি, আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু আমাকে জানাও যে আমি যেভাবে লেভেলিংটা করে দিচ্ছি তোমাদের কি এরকম মতামত কিনা। মানে এইখানে যে টপিক গুলা দেখাইলাম, এইগুলা কম্পারেটিভলি ইজিয়ার টু এই টপিক গুলা। যেমন লেভেল 2-তে আমরা বলছি ন্যারেশন। তো ন্যারেশন আমরা হাই স্কুল থেকে করছি, তাই না? ন্যারেশনে প্যাসেজ ন্যারেশন, প্রিপোজিশন একটা টপিক আছে, সিনোনিম অ্যান্টোনিম। এখন সিনোনিম অ্যান্টোনিমটা না এমন একটা টপিক, যারা ইংরেজিতে এমনিতেই ভালো,
হ্যাঁ, ভোকাবুলারিতে ভালো দখল আছে, তারা এটা লেভেল 1-এ রাখবে। আর যারা একদমই কিছু পারে না, তারা লেভেল 2-তেও কেন, লেভেল 3-তেও তাদের হচ্ছে হয় না, মানে সিনোনিম অ্যান্টোনিম আবার একটু ঝামেলা হয়, শুধুমাত্র ওয়ার্ড জানলেই হয় না, এখানেও কিন্তু একটু নিয়মের ব্যাপার আছে। আচ্ছা, লেভেল 3-তে সবাই মনে হয় বুঝতে পারছিল যে কি রাখবো। সেটা হচ্ছে একটা চেঞ্জিং সেন্টেন্স। এই একটা টপিকের মধ্যে কিন্তু অনেকগুলা সাব টপিক, মানে এই একটা টপিকের মধ্যে কতগুলা যে জিনিস আছে। আমাদের ভয়েস শিখতে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দেয়। আমাদের ডিগ্রি শিখতে হয়, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। আমাদের গঠনগত শ্রেণী বিভাগ, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল। আবার আমাদের অর্থগত শ্রেণী বিভাগ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি দেয়, এক্সক্লেমেটরি থেকে দেখা যাচ্ছে আমাদের ইম্পারেটিভ দেয়, অপটেটিভ দেয়। তাহলে এই টপিকটা কিন্তু খুবই টাইম কনজিউমিং, এবং এর মধ্যে অনেকগুলা গ্রামার নলেজ আমাদের লাগে। তাহলে এইটা আমাদের একদম শেষে রেখেছে ওই জন্য। আরেকটা টপিক হচ্ছে কানেক্টর। সো এই যে টপিকটা আছে, কানেক্টরের টপিকটা, এই টপিকটাতে আমাদের সবারই মানে প্রায় কম বেশি সমস্যা হয়, ইভেন আমারও মাঝে মাঝে সমস্যা হয়। সো কানেক্টর টপিকটাতে আমরা 5-এর মধ্যে ধরে রাখতে হবে যে আমি 3.5 থেকে 4 ইনশিওর করব। 5-এ 5 হলে তো মাশাল্লাহ, ঠিক আছে। এবং এই টপিকে কিন্তু নির্দিষ্ট ফিক্সড অ্যান্সার না যে এগুলাই হইতে হবে। এখানে অনেক, আমরা হচ্ছে যেমন আমি নর্মালি যেভাবে শেখাই, সেটা হচ্ছে আমরা বিভিন্ন প্যাটার্ন আকারে শেখাই, ঠিক আছে। ওরকম প্যাটার্ন দিয়ে আমাদের শিখতে হবে। বইয়ের মধ্যে এখানে যতগুলো টপিক আমরা দেখালাম, 12টা গ্রামারের টপিক, প্রত্যেকটা টপিকই তোমাদের যার কাছে যে বই আছে না কেন, বাংলাদেশের প্রথম সারির যে সমস্ত বই, বিভিন্ন কলেজ থেকে যেগুলো সাজেস্ট করা হয়, তোমরা কোচিং সেন্টারে যেগুলো পড়ো, বইগুলো দেখবা খুলে, সব গুলো টপিকে প্রায় 50, 60, 40টা করে রুল দেওয়া। মানে গ্রামারটা আসলে রুল দিয়ে শেখার জিনিস না, আমাদেরকে বেসিকটা ধরতে হবে। ধরে রুল নিজে নিজে আমি তৈরি করতে পারবো, ঠিক আছে। মোটামুটি লেভেলিং এর যে বিষয়টা, এটাকে আমরা বুঝতে পেরেছি সবাই। একটু আমাকে জানাও তো কমেন্ট করে, আর জুমে একটু চ্যাট বক্সে। সামিউল ইসলাম, অনেক সুন্দর লাগছে ক্লাসটা, থ্যাংক ইউ। বন্ধুদের তো মেনশন দাওনি, বন্ধুদের মেনশন দাও। আমি কোথায়, আমাকে দেখা যায় না? কি বলো? আমাকে তো দেখা যায়। আমি ফেসবুকেও যুক্ত আছি, আমি আমার অন্য ফোন থেকে দেখছি। ও, এটা কি ফ্রিজ হয়ে গেছে? না, ঠিকই তো আছে, ক্লিয়ার। ঠিক আছে। ভাই কোথায় দেখা যায় না, আচ্ছা আমি একটা কাজ করছি, দাঁড়াও। লেটস সি, জুমে আমি আমার ইয়েটা অন করে দিচ্ছি। উম, উম, উম। এখন দেখো নিচের সাইডে কর্নারে আমাকে দেখতে পাবা। ওকে, ঠিক আছে সবার, বুঝতে পেরেছি আমরা, শেয়ার ডান। থ্যাংক ইউ সুবর্ণা শিকদার। ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন বুঝি না। এই তো। আচ্ছা, তোমাদের কাছে সব থেকে কোনটা হার্ড টপিক মনে হয় সেটা আমাকে একটু বলো তো। জুমে রোহান বলছে ক্লিয়ার, সাকিব ক্লিয়ার, অর্পা বুঝতে পেরেছে, তানভীর বুঝতে পেরেছে। ঠিক আছে, সব থেকে হুইচ ওয়ান ইজ দ্য হার্ডেস্ট? আচ্ছা, একটা না, একাধিক বলো আমাকে। ন্যূনতম 3টা বলো, যে 3টা টপিক তোমার কাছে সব থেকে মনে হয় কঠিন। এগুলা তুমি এই গত 10 বছর ধরে ইংরেজি পড়ো, গ্রামার পড়ো, কিন্তু এখন পর্যন্ত তোমার সমস্যা হয়। ওকে, প্যাসেজ নারেশন, মিম বলেছে প্যাসেজ নারেশন, রোহান বলেছে কানেক্টর, সিনোনিম অ্যান্টোনিম, প্রিপোজিশন। আচ্ছা, আর ফারজানা বলেছে কানেক্টর, কমপ্লিটিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স। ফারজানার জন্য একটা সুখবর হচ্ছে, কমপ্লিটিং সেন্টেন্স যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আমি বলবো যে রাইট ফর্ম অফ ভার্বটা যদি একটু ভালো মতো স্ট্র্যাটেজিক্যালি করা যায় না, রাইট ফর্ম অফ ভার্ব আর কমপ্লিটিং সেন্টেন্স একদম সেম জিনিস। ট্রাস্ট মি, এই মতো সহজ জিনিস একটাও নাই।
সাকিব ইসলামের চেঞ্জিং সেন্টেন্স, তানভীরের চেঞ্জিং সেন্টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম, কানেক্টর। তাই যে আমি বলছিলাম না যে চেঞ্জিং সেন্টেন্স, কানেক্টর এগুলো থাকবেই। জেসমিনের নারেশন, চেঞ্জিং সেন্টেন্স। সো এই তো, আই ওয়াজ নট রং, তাই না? তাহলে আমরা শুরু করি, শুরুটা করে দিই। আমাদের টার্গেটটা হচ্ছে, যেটা বললাম, যে আগে আমরা লেভেল ওয়ানটা শেষ করব, এরপরে আমরা রাইটিং পার্ট ধরবো, তারপরে সময় যখন থাকবে, হ্যাঁ, শেষে সময় থাকলে এই কথাটা আসলে ভুল, সময় থাকতে হবে আমাদের। লেভেল টু আর থ্রি আমাদের প্রায়োরিটি লিস্টে থাকবে হচ্ছে শেষের দিকে। ওকে, এখন আমরা চলে আসি প্রত্যেকটা স্পেসিফিক টপিক অনুযায়ী। সবার আগে আমরা কথা বলবো হচ্ছে আর্টিকেল নিয়ে। সো আর্টিকেলকে আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা হিসেবে চিন্তা করি, যে আর্টিকেল তো ছোটবেলা থেকে করছি স্যার, এ এন তাকে আর্টিকেল বলে। আর হচ্ছে ভাওয়েলের আগে এন বসবে, কনসোনেন্টের আগে এ বসবে, আর হচ্ছে নির্দিষ্ট বোঝালে তার আগে দা বসবে। আর একটা কি যেন বলছিল স্যার, ওই যে ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতোই হবে, তখন ওর আগে হলো আপনার এন দেওয়া যাবে না, এই দিতে হবে। তারপর এইচ এর উচ্চারণ যখন হর মতো না হয় অর মতো হবে, তখন ওর আগে হলো আপনার এন দিতে হবে। ভুয়াস কথাবার্তা। ঠিক আছে, এইভাবে মানে তুমি কখনোই আর্টিকেল ভালো নাম্বার পাবা না। এবং আমি আজকে এখানে দেখাই দিব আর্টিকেলে মূলত যেই জায়গাতে স্টুডেন্টরা ভুলটা করে। তো মনে করো যে 10টা গ্যাপের মধ্যে 6টা সবাই পারবে, তুমি পারবে, সবাই পারবে। বাকি যে 4টা থাকে প্রবলেমেটিক, ওই 4টা নিয়ে আমাদের কাজ। এবং এই 4টার জন্য তুমি যদি বই খুলো, দেখবে যে 72টা রুল আছে। সো ওইটা আমাদের জন্য মানে আইডিয়াল কন্ডিশন না আর কি। তাহলে আমরা এখন দেখব ঠিক কোন জায়গায় বেশিরভাগ স্টুডেন্টরা এই আর্টিকেলে ভুলটা করে। দেখো, প্রথম কথাটা হচ্ছে, আগে আমরা বলে নিই যে আর্টিকেল জিনিসটা হচ্ছে, আর্টিকেল, আচ্ছা আর্টিকেল জিনিসের আগে আমরা বলে দিই, এই যে এ এন এর যে ব্যাপারটা, এটা হলো আসলে ভাওয়েল কনসোনেন্টের আগে না, এটা হলো সাউন্ডের উপর ভিত্তি করে আমরা ব্যবহার করি। তাহলে ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড এগুলো আমাদের শিখতে হবে। সাউন্ড হচ্ছে মোট 44টা ইংলিশে, তার মধ্যে ভাওয়েল সাউন্ড হচ্ছে 20, আর কনসোনেন্ট হচ্ছে 24। এখন স্যার এগুলো সব মুখস্থ করবো? প্রয়োজন নেই, আমি শর্টকাট হ্যাক্স শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভাওয়েল মানে হচ্ছে, মানে এটা যদিও 100% কারেক্ট না, তারপরেও এইখানে হওয়ার জন্য ইটস ফাইন। সেটা হলো, যেমন দেখো এ, এটাকে ভাওয়েল আমরা বলছি। হ্যাঁ, কেন? বাংলাতে অক্ষর আছে না, আমরা বর্ণমালায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলি। যেমন অ উচ্চারণ করার সময় অন্য কোনো বর্ণের অন্য কোনো ধ্বনি কিন্তু এখানে আসে না। কিন্তু যখন তুমি ক উচ্চারণ করবা, দেখো তো ক উচ্চারণ করতে গেলে কি আসছে? ক প্লাস অ। তো যেই জায়গাতে একাধিক বর্ণ চলে আসে, একাধিক ধ্বনি চলে আসে, সেটাকে বলে ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট। আর যেটা একা একা নিজে নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, সেটাকে বলা হচ্ছে ভাওয়েল। যেমন এটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের বাংলা হচ্ছে স্বরবর্ণ বা স্বরধ্বনি। হ্যাঁ, ঠিক একইভাবে এ উচ্চারিত, মানে উচ্চারিত হতে গেলে কেউ আসছে? আসছে না। কিন্তু তুমি যখন বলবা যে বি, দেখো তো বি উচ্চারণ করতে গেলে কি আসছে? ব প্লাস লাস্টে ই চলে আসছে। তাহলে এইভাবে তুমি যখন বলছো অনেস্ট ম্যান, মাই ফাদার ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এখন অনেস্ট এই জায়গাতে এইচ তো হয়ের মতো উচ্চারিত হচ্ছে না, এইচ এর উচ্চারণ হচ্ছে অর মতো, যেটা একটা স্বরবর্ণ ভাওয়েল সাউন্ড। তাহলে আমি এখানে অ্যান দিব ওই জন্য। তাহলে এই যে নিয়ম, এইচ এর উচ্চারণ হয়ের মতো না হয় অয়ের মতো। শুধু অয়ের মতো কেন, আমরা যখন বলছি যে ইউ এর উচ্চারণ ইউ এর মতো কেন? বিকজ আমি যখন বলছি আমব্রেলা, তখন দেখো তো এই ইউ এর উচ্চারণ হচ্ছে এর মতো, আম, তাই না? তাহলে এটা ভাওয়েল সাউন্ড। কিন্তু যখন আমি বলছি ইউনিয়ন, যখন আমি বলছি ইউনিভার্সিটি, তখন এখানে কিন্তু দুইটা সাউন্ড চলে আসছে, ই আর উ, তাই না? প্রথমে ই আসছে, তারপর ইউ সাউন্ড আসছে, তাহলে এটা একটা কনসোনেন্ট সাউন্ড হয়ে যাচ্ছে। সেই জন্য এখানে এ ইউনিভার্সিটি, এ ইউনিয়ন। তো আমাদের এই জায়গাতে খুব সুন্দর মতো মাথায় রাখতে হবে যে সাউন্ডের উপর ভিত্তি করে ভাওয়েল সাউন্ডের আগে আমরা এন বসাবো, কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা এ বসাবো। আর যখন কিছু নির্দিষ্ট করে বোঝাই, তখন আমরা তার আগে দা বসাই। আনকাউন্টেবল নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না। এখন আমি একটু দেখানোর চেষ্টা করব যে আর্টিকেল সাধারণত কোথায় বসে না, এবং এখানে আমাদের সব থেকে ভুলটা বেশি হয়। হ্যাঁ, আর্টিকেল প্রথমত বসে কোথায় আগে সেটা দেখে নিই আমরা। আর্টিকেল বসে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে। আগে এটা বুঝে নাও, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। আমি যদি এখন একটু বলি ওয়াটার, পানি, আচ্ছা পানি সিঙ্গুলার না প্লুরাল? একটু বলো তো আমাকে, পানি কি সিঙ্গুলার নাউন
নাকি প্লুরাল নাউন? এইটা হলো একটা আনকাউন্টেবল নাউন, গণনাই করা যায় না। তো যাকে গণনা করা যায় না তাকে আমি সিঙ্গুলার না প্লুরাল কিভাবে বলবো? এক নাকি একের অধিক কিভাবে বলবো? তো আনকাউন্টেবল নাউনের আগে কোন আর্টিকেল হবে না। হ্যাঁ, দা হইতে পারে, এ এন কখনোই হবে না, কারণ এ বা এন এর মানে হচ্ছে একটা। আনকাউন্টেবল যদি হয় তার আগে তো আমি এক বসাইতে পারবো না। ঠিক একইভাবে অনেস্টি, অনেস্টি একটা নাউন, বললো যে ড্যাশ অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, তাহলে এখন আমি এখানে কি বসাবো? ক্রস, বিকজ এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট। অনেস্টিকে তো আমি গণনা করতে পারি না, একটা সততা, দুইটা সততা, তিনটা সততা, তাহলে এর আগে ক্রস দিতে হবে। তাহলে আমাদের আগে বুঝতে হবে যে আর্টিকেলটা বসে কোথায়। সিঙ্গুলার কাউন্টেবল নাউন কোন আর্টিকেল? এ বা এন, এইটা বসে হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে। তাহলে আগেই আমরা এখানে শিখে নিলাম যে আর্টিকেল বসে না প্রথমত যেগুলো আনকাউন্টেবল হয়। ঠিক আছে, আনকাউন্টেবলের আগে কখনোই এ বা এন আমরা ব্যবহার করতে পারবো না। দ্বিতীয়ত আরেকটা জিনিস আমরা এখানে শিখে নিই, সেটা হচ্ছে, আচ্ছা আমি এটা আগে একটু মুছে দিই। সো আরেকটা আমরা যদি দেখি, প্রপার নাউন, প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে কারো নির্দিষ্ট নাম, মানে কোনো মানুষের, কোনো দেশের, কোনো সিটির, যে কোনো কিছু নির্দিষ্ট নাম। যেমন আমি যদি বলি সিটি, কমন নাউন, সব সিটিকে বোঝাচ্ছে। কিন্তু যখন বলবো ধরো বললাম বাগেরহাট, সিলেট, ঢাকা, রাজশাহী, তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা নির্দিষ্ট শহরের নাম। তাহলে আপনি কখনোই এইভাবে কি করতে পারবো না, এর আগে আর্টিকেল দিতে পারবো না। আই লিভ ইন দা ঢাকা, আই লিভ ইন এ ঢাকা, আই লিভ ইন অ্যান ঢাকা, হয় না। তাহলে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। বুঝলাম সবাই? আচ্ছা, প্রথমত আরেকটা জিনিস এখানে আমি বলি, নাউন ব্যতীত, এখানে তো বলেই দিয়েছি যে নাউনের আগে হয় আর্টিকেল, কারণ আর্টিকেল হলো এক ধরনের ডিটারমিনার, ডিটারমিনার সবসময় নাউনকে ডিটারমাইন করে। তাহলে নাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ, অন্য, পিওএস, পার্টস অফ স্পিচ এর আগে, তার মানে যদি কোনো অ্যাডজেক্টিভের আগে হয়, কোনো প্রিপোজিশনের আগে হয়, কোনো ভার্বের আগে হয়, তখন কিন্তু আমরা ক্রস ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আর কোথায়? ম্যানি প্লাস প্লুরাল নাউন, এটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করলে তোমরা সবাই দেখবা এটা থাকেই, ম্যানির এই নিয়মটা। যদি ম্যানি তারপরে শূন্যস্থান তারপরে প্লুরাল নাউন থাকে তাহলে এখানে ক্রস বসবে। আর যদি ম্যানি তারপরে শূন্যস্থান তারপরে সিঙ্গুলার নাউন থাকে তাহলে এখানে এ বসবে অথবা এন বসবে। যেমন আমি একটা যদি উদাহরণ দিই, তোমরা আমাকে বলো তো এখানে কি হবে। ম্যানি ড্যাশ স্টুডেন্ট মিসড দা ক্লাস, সবাইকে জানাতো এখানে কি হবে। ম্যানি ড্যাশ স্টুডেন্ট, ম্যানি এ হবে, ম্যানি এন হবে, নাকি ক্রস হবে? কোনটা? রোহানের উত্তর পেয়ে গেছি। আচ্ছা, ফেসবুকে দেখি, ফেসবুকে আচ্ছা, আচ্ছা, রোহান তানভীর দুইজনই বলছে এ হবে, সামিউল ইসলাম বলছে এ হবে, ফারজানা আক্তার বলছে যে ক্রস হবে। এই তো ফারজানা, ভুল তো একটা হয়ে গেল। আখি যুক্ত হচ্ছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। আখি বলেছে এ হবে। কেন এ হবে আমরা একটু যদি ব্যাখ্যা করার চেষ্টা করি এখানে। এই যে আমরা বললাম ম্যানির পরে যে নাউনটা থাকবে, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? স্টুডেন্ট সিঙ্গুলার, যদি এখানে স্টুডেন্টস থাকতো, অনেক শিক্ষার্থী, হ্যাঁ, যদি স্টুডেন্টস থাকতো তখন আমরা এখানে কি দিতাম? আমরা ক্রস দিতাম। বাট এখানে যেহেতু সিঙ্গুলার নাউন আছে,
আমরা এখানে দিব হচ্ছে ম্যানি এ স্টুডেন্ট মিস দ্য ক্লাস। আশা করছি আমরা বুঝতে পেরেছি। এরকম আরো অনেকগুলা নিয়ম থাকে। আচ্ছা, আরেকটা আমি নিয়ম দেখা, এটা আসেই, এটা থাকবে, আমি এটা এখন লিখে দিতে পারি, যে অন্তত যদি বলো যে স্যার আমাকে এমন একটা নিয়ম লিখে দেন যেটা আমি আর্টিকেলে কমন পাবোই, সেটা হচ্ছে এটা: দা প্লাস নাউন বা নাউন ফ্রেজ প্লাস অফ। বেশিরভাগ অফ অফ থাকে, অথবা আদার প্রিপোজিশনসও থাকতে পারে, বাট অফ থাকে বেশিরভাগ আর কি। হ্যাঁ, এই নাউনটা যদি, এটা একমাত্র নাউন হয়, একমাত্র জিনিস হয়। আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে এটা ক্লিয়ার হবে। হ্যাঁ, এখানে কিন্তু আনকাউন্টেবলের আগেও তখন আমরা আর্টিকেল ব্যবহার করি। কিভাবে দেখাই? যেমন আমি বললাম গোল্ড ইজ ভেরি এক্সপেন্সিভ। সবাই আমাকে বলো তো এখানে কি হবে? গোল্ড ইজ ভেরি এক্সপেন্সিভ, এখানে কি হবে? এ গোল্ড, দা গোল্ড, অ্যান গোল্ড, ক্রস। রোহান বলেছে, ওকে, রোহান বলেছে ক্রস। তানভীর বলেছে ক্রস। এর কারণ কি? কারণ গোল্ড এটা হচ্ছে একটা আনকাউন্টেবল, স্বর্ণ গণনা করা যায় না, একটা স্বর্ণ দুইটা স্বর্ণ গণনা করা যায় না, তাহলে এর আগে হবে ক্রস। কিন্তু আমি যে যে নিয়মটা বললাম, যদি এরকম কিছু আমরা এখন দেখি, ড্যাশ গোল্ড অফ হিজ রিং ইজ পিওর। তার আংটির যে স্বর্ণ এটা খাঁটি। তাহলে এখন আমাদের নিয়মটা দেখতে হবে কি, এই যে অফ আছে, অফ, আর তার আগে কি আছে? নাউন আছে। এটা যে কোনো নাউন হতে পারে, কাউন্টেবল আনকাউন্টেবল, ইট ডাজন্ট ম্যাটার। তার আগে তাহলে আমাদের কি বসাতে হবে? আমরা এই যে নিয়মটা দেখেছি, যে যদি অফ থাকে তার আগে নাউন বা নাউন ফ্রেজ যদি থাকে, তাহলে তার আগে আমরা দা বসাবো। কারণ এইটা হলো নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু স্বর্ণ বলতে পৃথিবীর সব স্বর্ণকে বোঝাচ্ছে না, এখানে স্বর্ণ বলতে শুধুমাত্র ওর আংটিতে যে স্বর্ণ আছে ওইটাকে বোঝাচ্ছে। তাহলে নির্দিষ্ট হলে আমরা দা ব্যবহার করি, তাই না? আমি যদি এরকম বলি, হ্যাঁ, যে ড্যাশ পিএম অফ বাংলাদেশ ইজ ইয়াং। কি হবে এখানে? পিএম মানে প্রাইম মিনিস্টার, বিডি মানে বাংলাদেশ। এক্স্যাক্টলি, দা হবে। কেন হবে দা? বিকজ প্রাইম মিনিস্টার হচ্ছে একটা নাউন ফ্রেজ, পরে আছে অফ, আর বাংলাদেশ, তাহলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার। কিন্তু যদি শুধু প্রাইম মিনিস্টার থাকতো, শুধু প্রাইম মিনিস্টার, ঠিক আছে, যেমন ড্যাশ প্রাইম মিনিস্টার ইজ অ্যান ইম্পর্টেন্ট পোস্ট, তখন আমাদের অন্য নিয়ম হতে পারতো। তাহলে এই জায়গাতে আমরা বাংলাদেশের প্রাইম মিনিস্টার যখন বলছি, পৃথিবীর সব প্রাইম মিনিস্টারকে না বুঝে বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে নির্দিষ্ট করে দিচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এখানে দা দিচ্ছি। কিন্তু আমি যদি এরকম বলি, এখানে আমি একটা ইয়ে দেখাই, হি ইজ ড্যাশ এমপি অফ লেটস সে ঢাকা। কি হবে এখানে? এমপি ড্যাশ এমপি অফ ঢাকা, হি ইজ ড্যাশ এমপি অফ ঢাকা, কি হবে? স্যার ক্লাস কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে। আমি আবার সবাইকে বলছি যে যদি আম, আমার সাথে সরাসরি কথা বলার প্রয়োজন তোমরা বোধ করো,
তাহলে তোমরা জুমে যুক্ত হতে পারো। জুমে আমাদের সাথে অলরেডি 10 জন যুক্ত আছে এই সময়ে। আমরা কিন্তু ক্লাসের লাস্টের দিকে একটা কিউএনএ সেশন রাখবো, ওইখানে আমি সবার সাথে ওয়ান টু ওয়ান কথা বলবো, আর কি অবস্থা, টপিকের সমস্যা, ঠিক আছে, এগুলো নিয়ে। জুমে মিউট করে ফেলো। আচ্ছা, মুরাদ বলছে অ্যান হবে, অ্যান হবে, ওকে। তানভীর বলেছে দা হবে। কারণ কি তানভীর? এখানে নাউন আছে, নাউন ফ্রেজ আছে, এখানে অফ আছে, তাহলে এখানে দা হওয়ার কথা। কিন্তু ওইটাই আমি বলেছিলাম যে এইখানে এই যে যদি একমাত্র হয়, একমাত্র মানে কি, আমি যখন বলছি ঢাকার এমপি, আচ্ছা ঢাকার এমপি কতজন আছে? ঢাকাতে কয়টা সংসদীয় আসন আছে? ঢাকাতে কি একটা সংসদীয় আসন? ঢাকার এমপি কে আমি শুধুমাত্র যদি বলি ঢাকার এমপি, লেটস আমি যদি উদাহরণ দিই, ঢাকার এমপি কি শুধু এখন মির্জা আব্বাস? ঢাকার এমপি কে এখন শুধু ববি হাজ্জাজ, তারেক রহমান? না। তার মানে এখানে একাধিক আছে। যদি একাধিক হয় সেক্ষেত্রে আমরা এ বা এন ব্যবহার করব। তো এমপির আগে এখানে কি বসবে? এম এর আগে। সো যারা এ বলবে তারা ভুল করবে, কারণ এখানে এটা এম হচ্ছে কনসোনেন্ট না। যখন আমি এম উচ্চারণ করছি প্রথমে এ ভাওয়েল সাউন্ড আসছে, তো এখানে হবে হলো এন। হি ইজ অ্যান এমপি অফ ঢাকা। জুমে কিভাবে অ্যাড হব? জুমে অ্যাড হওয়ার জন্য আমাদের লিঙ্কটা, আচ্ছা খায়রুল ভাই বা মোবারক ভাই, আমাদের লিঙ্কটা কোথায় দেওয়া আছে জুমে? এটা আমাদের কি আমাদের কমেন্ট? পিন করা আছে, কমেন্টে পিন করা আছে। আচ্ছা কমেন্টে একটু দেখো, তোমরা কমেন্টে পিন করা আছে, হ্যাঁ। কমেন্টে যেটা পিন করা আছে ওইখানে জাস্ট ক্লিক করলেই হবে। ওকে, এখন আমরা যেটা করব, আমরা একটু বোর্ড প্রশ্ন দেখবো। আসো দেখি। 2019 যেহেতু একদম সর্বশেষ বোর্ড যেখানে আর্টিকেল ছিল, সবার আগে যেটা আমরা করি সেটা হচ্ছে প্রশ্নটা একবার গো থ্রু করি, হ্যাঁ। স্কিম বলে যেটাকে, স্পিড রিডিং, মানে পুরাটা লাইন বাই লাইন তোমাকে পড়তে হবে না, জাস্ট আগে দেখে একবার দেখবা যে এটা আসলে কি নিয়ে লেখা। আচ্ছা আমি দেখতে পাচ্ছি পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, ডিজাইন, বিল্ডিং, আর্কিটেকচার, টেকনোলজি, আমেরিকান আর্কিটেক্ট, পার্লামেন্ট হাউস। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে সংসদ ভবন আছে এইটাকে নিয়ে লেখা, এবং এটা আর্কিটেকচার, এটার স্থপতিকে, এগুলো নিয়ে লেখা। তাহলে আমরা যদি এখন প্রত্যেকটা নিয়ম গো থ্রু করি, আমাদের কোনো প্রয়োজন নেই। আমি এই শর্ট সময়ের মধ্যে জাস্ট যেটুকু শিখেছি এটার উপর বেস করে দেখো আমরা কত সুন্দর করে এটা কমপ্লিট করতে পারি। আমার সাথে সাথে তোমরাও একটু সলভ করে ট্রাই করো, তাহলে পারবা। দেখো, পার্লামেন্ট হাউস অফ, তাহলে অফ তার আগে কি আছে? তার আগে আছে হচ্ছে একটা নাউন ফ্রেজ। তাহলে আমরা বলেছিলাম যে অফ তার আগে নাউন, তার আগে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা কি ব্যবহার করব যেন? দা ব্যবহার করব। এখানে এ এন কেন হবে না? এখানে এ এন হবে না বিকজ পার্লামেন্ট হাউস বাংলাদেশে একাধিক নেই, পার্লামেন্ট হাউস একটাই আছে। তাহলে দা পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, বাংলাদেশ সংসদ ভবন, ইজ এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং। আচ্ছা এবার দেখো, আমরা এখানে আসলে মডিফাই কাকে করছি, মানে ডিটারমাইন কাকে করছি আর্টিকেল দিয়ে? আর্টিকেল তো এক্সকুইজিটলি, এইটা অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করে না। ডিজাইন, এটা অ্যাডজেক্টিভ, মডিফাই করে না। বিল্ডিং কে মডিফাই করছে। তাহলে এই বিল্ডিং, এটা তো অনেক বিল্ডিং থাকে বাংলাদেশে, তাহলে এখানে আমাকে এখন কি দিতে হবে? আমরা এ বা এন দিব, যেহেতু এক্সকুইজিটলি এটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, ওই জন্য আমরা এখন এন বসাবো। তাহলে ইজ অ্যান এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং। ঠিক আছে, খুবই চমকপ্রদ ভাবে ডিজাইন করা একটা দালান হচ্ছে আমাদের এই পার্লামেন্ট হাউস। ইনফ্যাক্ট ইট ইজ ড্যাশ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার। আমাকে বলো, মডার্ন আর্কিটেকচারের ওয়ান্ডার বা আশ্চর্য, এটা কি শুধুমাত্র একটা? না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এখানে দা ব্যবহার করা যাবে না, এখানে আমরা এ বা এন ব্যবহার করব। ওয়ান্ডার আগে কি হয়, এ নাকি এন? কোনটা? সি নাম্বার কি হবে? এ, এক্স্যাক্টলি। কারণ ওয়া এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, হ্যাঁ। আচ্ছা, তাহলে এ মডার্ন, এ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার এন্ড টেকনোলজি, ইট ইজ অন অফ। অন অফ এর নিয়ম তো আমরা সবাই জানি, তাই না? সুপারলেটিভ নিয়ম। তাহলে অন অফ দা, সব সময় অন অফ এ হয় না, অন অফ দা হবে সব সময়। তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটাকুলার পার্লামেন্ট বিল্ডিংস ইন দা ওয়ার্ল্ড। কারণ কি? আমরা একটা নিয়ম জানি, পৃথিবীতে যা কিছু একটা
ইউনিক, এগুলোর আগে সবসময় আমরা দা ব্যবহার করি। যেমন স্কাই, স্কাইয়ের আগে দা ব্যবহার করব। যেমন মুন, মুনের আগে দা ব্যবহার করব। সান, দা ব্যবহার করব। আর্থ, তার আগে দা ব্যবহার করব। মার্স, দা ব্যবহার করব। তাহলে এরকম মহাজাগতিক যা কিছু আছে, ঠিক আছে, গ্রহ, নক্ষত্র, আহ সমুদ্র, মহাসমুদ্র, সবকিছুর আগে আমরা দা ব্যবহার করব। আচ্ছা, তারপরে ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। এফ নাম্বার কি হবে? আবার ওই যে বিল্ডিং কে আমরা মডিফাই করছি, হাইলির আগে তাহলে এ। ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, খুবই কি এক্সপেন্সিভ এর বাংলা কি? খরচে, দামি, ব্যয়বহুল। ব্যয়বহুল একটা দালান বা বিল্ডিং। ড্যাশ মেইনটেনেন্স কস্ট অফ দা পার্লামেন্ট। আচ্ছা, এই জায়গাতে আমরা দেখি এই যে অফ আছে, আর তার আগে আছে একটা নাউন ফ্রেজ, আর এই জায়গাতে এই পার্লামেন্ট হাউসের কস্টের কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমরা যে নিয়ম ঠিক আছি, যে যদি মাঝখানে নাউন থাকে আর পরে অফ থাকে, তাহলে শুরুতে শূন্যস্থানে আমরা কি দেবো? দা ব্যবহার করব। ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। অ্যান আমেরিকান আর্কিটেক্ট, আচ্ছা এখানে একটা স্পেস হবে। অ্যান আমেরিকান আর্কিটেক্ট ড্যাশ লুই আই কান। আচ্ছা, লুই আই কান এটা কি কমন নাউন নাকি এটা প্রপার নাউন? প্রপার নাউনের আগে যেন কি হবে আমরা শিখেছিলাম? এইচ নাম্বারে কি হবে দেখো তো। আচ্ছা, সবাই যে কমেন্টে খুব সুন্দর উত্তর দিচ্ছ, আহাদ, হাসান, শরীফুল, আচ্ছা রোহান বলছে এখানে ক্রস হবে। ঠিক আছে, কারণ কি? প্রপার নাউন, প্রপার নাউনের আগে সবসময় আমরা ক্রস ব্যবহার করি। ডিজাইন দিস বিল্ডিং, এখানে কি হবে? এই যে আরেকটা নিয়ম হচ্ছে, নাউনের আগে যদি অলরেডি ডিটারমিনার থাকে, ডিটারমিনার কি কি? ডিটারমিনার হচ্ছে এই যে দিস, দ্যাট, দিস, দোজ, যেগুলোকে বলে ডেমনস্ট্রেটিভ। ঠিক আছে, দিস, দ্যাট, দিস, দোজ। এছাড়া নাম্বার, যেমন 3, 4, 5। এছাড়া কোয়ান্টিফায়ার, যেমন সাম, মেনি। ঠিক আছে, কোয়ান্টিফায়ার। এছাড়া পসেসিভ, পসেসিভ মানে হিজ, মাই, ইয়োর, আওয়ার। এইগুলো যদি থাকে তাহলে আমাদের কোনো আর্টিকেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আর্টিকেল নিজেও একটা ডিটারমিনার। তো অলরেডি যদি একটা ডিটারমিনার ওকে ডিটারমাইন করার কাজ করে দেয়, তাহলে তো আমার প্রয়োজন নেই। যেমন আমি যদি এখানে বলি হি ইজ ড্যাশ ফাদার, এখন কিন্তু আমি এখানে আর্টিকেল দিব, কারণ ফাদারের আগে কোনো ডিটারমিনার নেই। তাহলে আমি এখানে কি দিব? হি ইজ আ ফাদার, সে একজন পিতা। কিন্তু যদি আমি এরকম থাকে হি ইজ মাই ফাদার, হ্যাঁ, এখন যদি আমি এখানে শূন্যস্থান দিই অথবা এখানে শূন্যস্থান দিই, আমার এখানে ক্রস হবে, কারণ অলরেডি এই যে মাই পসেসিভ আছে, বোঝাচ্ছে যে সে আমার পিতা। তাহলে এখানে আর নতুন করে ডিটারমিনারের প্রয়োজন নেই। ঠিক একই কারণে আই নাম্বার এখানে ক্রস হবে, কারণ অলরেডি ডিটারমিনার আছে, দিস বিল্ডিং। আর বলতে গেলেও কেমন লাগবে? দিস দা বিল্ডিং, দিস এ বিল্ডিং। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিয়ম, যে মানে শুনে দেখতে হয় যে কেমন লাগছে শুনতে, এটা কি বেখাপ্পা শোনাচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা, ওই যে একটা নিয়ম আমরা কমন পেয়ে গেছি, এভরিডে মেনি ড্যাশ ভিজিটর। এটা তোমরা বলো তো, যে নাম্বারে কি হবে? সো প্রশ্ন উল্লেখ করে বলো। আই যে এভাবে লিখা, ম্যানির পরে কি হবে? আচ্ছা, ফেসবুকে কিন্তু আমাদের ভিউয়ারশিপ খুবই খুবই বাজে হয়ে গেছে, বিলো 10 চলে গেছে, খুবই হতাশাজনক। আমরা কিন্তু এরকম হলে বেশিক্ষণ ক্লাস কন্টিনিউ করতে পারবো না। সো প্লিজ ফ্রেন্ডে আবার মেনশন করো, একটু নিয়ে আসো। ফারজানা আক্তার বলছে এ হবে, আহ রোহান বলছে এ হবে, তানভীর বলছে এ হবে। ভেরি গুড। আচ্ছা, আমাদের জুমে আর যারা আছি, আরশি, মিম, তোমরা কি ক্লাস বুঝতে পারছো না, করছো না? কোনো উত্তর তো দেখতে পাচ্ছি না।
আহাদ বলেছে এ হবে কেন? কারণ আমরা বলেছিলাম ম্যানির পরে নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে মাঝে এ বসে। যদি এখানে ভিজিটর্স থাকতো তাহলে আমরা এখানে ক্রস দিতাম। তাহলে দেখো এখানে আমরা যতগুলো নিয়ম দেখলাম, এই প্রত্যেকটা নিয়ম, আমার বইয়ে যে 72টা নিয়ম আছে, এত বেশি শেখার প্রয়োজন ছিল না কিন্তু। এখানে বেশিরভাগই কিন্তু এই যে অফ, মাঝখানে নাউন বা নাউন ফ্রেজ, তার আগে দা, এই নিয়মের মধ্যে মানে কাজ করছে। এছাড়া আমরা দেখেছি এই যে ম্যানি এন, এই নিয়মটা এসেছে। তারপরে এন এর নিয়মটা এমনি তো নর্মালি আমরা সবাই জানি, কখন এ বা এন হয়। তো এইভাবে আমাদের প্রত্যেকটা টপিক স্ট্র্যাটেজিক্যালি শিখতে হবে। এখন আমি যদি আরেকটা দেখাই, বরিশাল বোর্ড 2019-এর প্রশ্ন দেখাই, এটা খুব ইজিলি তোমরা পারবা। ঠিক আছে, আমি জাস্ট একটু স্পিডি ওয়েতে করে দেখাই। যেমন মিস্টার ব্রাইট একজনের নাম, ইজ ড্যাশ ইউরোপিয়ান। তাহলে ইজ অ্যান নাকি এ? ইউরোপিয়ান কি হবে বলো তো, অ্যান নাকি এ? যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে, আচ্ছা, ফারজানা বলেছে অ্যান, রোহান বলেছে এ। এই তো একটা ক্যাচাল তো লেগে গেল, কোনটা সঠিক তাহলে? আগে দেখো এটা উচ্চারণ কার মতো হচ্ছে, সাউন্ডটা কি ভাওয়েল সাউন্ড নাকি সাউন্ডটা কনসোনেন্ট সাউন্ড, কোনটা? আচ্ছা, ইন্টারেস্টিং। এখানে হবে, আচ্ছা, এ, এ, এন, এন। আচ্ছা, লেটস সে আমরা ডিবেটটা এখানে সুরাহা করতে পারি। যখন তুমি গুগলে সার্চ দিবা, দিবা যে এ অর অ্যান ইউরোপিয়ান, দেখো তো কি আসে, দেখছো? দ্য কারেক্ট ফ্রেজিং ইজ এ ইউরোপিয়ান। যদিও ইউরোপিয়ান ই দিয়ে শুরু হয়েছে, কিন্তু এটার যে সাউন্ডটা, এই সাউন্ডটা কিন্তু একটা কনসোনেন্ট সাউন্ড। আমি ঠিক এইটাই বলেছিলাম। তো যারা এই যে এইভাবে শিখে, যাদেরকে এইভাবে শেখানো হয়েছে যে যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হয়, আর ওর উচ্চারণ ওয়ার মতো হয়, এইচ এর উচ্চারণ অর মতো হয়, তখন তার আগে মানে যা বসার কথা তা না বসে উল্টাটা বসবে। তাহলে এইটা আমরা কোন নিয়মের মধ্যে করতাম? তাহলে এইটা আমাদের শিখতে হবে। এই যে আমাদের যেটা বেসিক নিয়মটা, যে ভাওয়েল সাউন্ড নাকি কনসোনেন্ট সাউন্ড। যদিও এটা ইউরোপিয়ান, কিন্তু এটা উচ্চারণটা হচ্ছে ওই যে ইউনিভার্সিটির মতোই, ইউনির মতোই। তাহলে এখানে হবে এ, মিস্টার ব্রাইট ইজ আ ইউরোপিয়ান। হ্যাঁ, অ্যাজ হি ইজ, ইংলিশ মানের আগে কি হবে? এখানে তো ই, তাহলে এখানে হবে অ্যান। তাহলে সে যেহেতু একজন ইংরেজ ভদ্রলোক, হি নোজ ইংলিশ। আচ্ছা, এখানে ইংলিশের আগে কি বসবে? আমরা জানি ভাষার আগে কোনো কিছু বসে না, ক্রস হয়। ইংলিশ দিয়ে দুইটাই বোঝাতে পারে, জাতীয় বোঝাতে পারে। জাতি যদি বোঝায় সেক্ষেত্রে দা হয়, ভাষা বুঝালে তার আগে ক্রস দিতে হয়। ওকে, হি ইজ ড্যাশ অনারেবল টু এভরিওয়ান দো। আচ্ছা, এখানে অনারেবলের আগে কি হবে? ভালো করে দেখো, অনারেবল ডি। এই যে রোহান বলেছে অনারেবলের আগে স্যার অ্যান হবে, অ্যান হবে। এবার আমি যে শিখাইলাম তখন যে আর্টিকেল হয় কার আগে? আর্টিকেল হয় হচ্ছে নাউনের আগে। এইখানে অনারেবল, এটা কি কোনো নাউন? অনারেবল তো একটা অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝবো নাউন অ্যাডজেক্টিভ? আশা করছি এটা আমরা জানি। ওর সাথে আর একটা নাউন বসায় দেখবো, যদি সেন্স মেক করে তাহলে এটা অ্যাডজেক্টিভ। যেমন অনারেবল ম্যান, এটা কি সেন্স মেক করছে না? তাহলে অ্যাডজেক্টিভ। তাহলে অনারেবলের আগে তো কোনো কিছু হবে না, এটা ক্রস হবে। তাহলে অ্যাডজেক্টিভের আগে, অ্যাডভার্বের আগে, প্রিপোজিশনের আগে, ভার্বের আগে, কনজাংশনের আগে, এগুলোর আগে তো কোনো আর্টিকেলই হবে না। আর্টিকেল হয়ই তো শুধুমাত্র নাউনের আগে। বোঝা গেছে? এই তো রোহান বুঝতে পেরেছে, ঠিক আছে, ভেরি গুড। আশা করছি আজকের ক্লাস থেকে শুধু এই লেসনটা শিখলেও আমার কাছে মনে হয় যে আজকের ক্লাসটা অনেক ফ্রুটফুল। ওকে, আব্দুল আহাদ, তামজিদ আহমেদ দেখতে পাচ্ছি উত্তর দিচ্ছে, শরীফুল ইসলাম,
ভেরি গুড। আচ্ছা, তারপরে এভরিওয়ান দো হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। ওয়ান, এখানে ও আছে ভাওয়েল, কিন্তু সাউন্ডটা হলো কনসোনেন্ট সাউন্ড, তাহলে এখানে হবে এ। ওয়া, দুইটা আছে। আমরা জানি যখন একাধিক মানে সাউন্ড চলে আসছে তখন ওটাকে আমরা ভাওয়েল সাউন্ড হিসেবে রিগার্ড করছি। ওয়ান ডে হ্যাভিং ড্যাশ এসওএস। এসওএস মানে হচ্ছে যে ইমার্জেন্সি অ্যালার্ট। আমাদের ফোনে, অনেকে ফোনে এরকম সেট করা থাকে না যে আপনি 5 বার যদি মানে ইয়ে বাটনটা প্রেস করি আমরা, পাওয়ার বাটনটা, তাহলে আমাদের হচ্ছে ইমার্জেন্সি, মানে আমাদের কন্ট্যাক্ট ইনফোতে চলে যাবে যে আই এম ইন ডেঞ্জার। তো এরকম এসওএস, এটা আমরা একসাথে সস উচ্চারণ করছি না, আমরা বলছি এস ও এস। এস বলতে গেলে আগে কি আসে, মানে আগে কি স আসে নাকি আগে এ আসে? এস বলতে গেলে আগে এ আসে, যেটা ভাওয়েল সাউন্ড। ওই জন্য এখানে হবে কি, ওয়ান ডে হ্যাভিং অ্যান এসওএস, হি ওয়েন্ট টু দা ইউএসএ। ইউএস এর আগে দা হয়, দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেগুলো কম্পাউন্ড নাউন এরকম তার আগে দা দা দিতে হয়। হিজ ব্রাদার জনসন লিভিং দেয়ার জয়েন্ট আর্মি লাস্ট ইয়ার। আর্মির আগে কি হয়? আর্মির আগে দা দিতে হয়, জয়েন দ্য আর্মি। হি ইজ ড্যাশ ইয়াঙ্গার, তাহলে হি ইজ ড্যাশ ইয়াঙ্গার কি হয়? কম্পারেটিভ ফর্মে দা দিতে হয়, কম্পারেটিভ সুপারলেটিভে দা ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, মানে দুই ভাইয়ের মধ্যে ও হচ্ছে ছোট। হোয়েন ব্রাইট মেট হিজ ব্রাদার, যখন তার ভাইয়ের সাথে দেখা করেছিল, হি কুড নট বাট শেড টিয়ার্স। তাহলে টিয়ার্স এটা কি, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? অশ্রু, চোখের পানি। আনকাউন্টেবল। আনকাউন্টেবলের আগে কি দিব আমি? এ বা এন হবে? দা হবে? এক্স্যাক্টলি, এখানে ক্রস হবে, শেড টিয়ার্স। আশা করছি এর থেকে বেশি কম্প্রিহেন্সিভ ওয়েতে আর্টিকেল বোঝানো মানে বোঝানোর সুযোগ নেই। এবং আমি বিশ্বাস করি যে এইগুলা মাথায় রেখে তোমাদের আজকে কাজ হচ্ছে, আজকে ঘুমানোর আগে জাস্ট একটা যে কোনো বোর্ডের বা মডেল প্রশ্নের হচ্ছে আর্টিকেল সলভ করে দেখো। তুমি দেখবা নিজেই বুঝতে পারবা যে এই নিয়মগুলাই ঘুরে ফিরে আসছে। তাহলে আমি এই নিয়মগুলা প্র্যাকটিস করবো, পাশাপাশি যদি দেখি যে না, কোনো একটা বোর্ড বা দুইটা বোর্ড আমি প্র্যাকটিস করতে যে এই জিনিসটা বারবার আসছে, এটা আমার প্রবলেম। সো এই প্রবলেমটা তখন ফাইন্ড আউট করে স্পেসিফিক ওইটার রুলটা আমাকে শিখে নিতে হবে, দ্যাটস ইট, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তোমাদের জন্য এখন একটা জিনিস দেখাই। যেমন আমাদের দেখো, আমাদের নেক্সট জেনের যে ইবিআই বইটা আছে, ইবিআই বইটা বাই দ্য ওয়ে, তোমরা আজকে ক্লাসটা করছো, আজকে ফ্রি ক্লাস আমাদের। সো আমরা আগামী যে 3.5 মাস 4 মাস সময়, এই সময়ের মধ্যে কিন্তু আমরা একটা এফআরবি ব্যাচ লঞ্চ করেছি, ইতিমধ্যে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তো ওই জায়গাতে কিন্তু আমরা খুবই সুন্দর করে কম্প্রিহেন্সিভ ওয়েতে আমাদের যারা ক্লাস নাই, তোমরা জানো তোমাদের ফাহিম ভাইয়ের ক্লাস তোমরা করেছো, তোমাদের সজীব ভাই আছে, আমি আছি, আমরা কিন্তু সবাই ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েছি। আমি অনেকদিন ধরে শিক্ষকতার সাথে যুক্ত, এবং আমি কিন্তু রিয়েল লাইফে প্র্যাকটিক্যালি জানি যে কোন কোন জায়গাতে স্টুডেন্টরা প্রবলেম গুলো ফেস করে। তো আমরা আমাদের বইটা যেটা তোমাদের যদি তোমরা ইবিআই আমাদের ব্যাচে ভর্তি হও, ওইটার সাথে তোমরা ফ্রি প্রিন্টেড বুক পাবা। এবং এই বইটা ফ্রি দিচ্ছি মানে এই না যে এটা কোয়ালিটি খুব বাজে বা মিডিওকর। তোমরা যদি দেখো এরকম বই তোমরা তোমাদের পড়ার টেবিলে নিশ্চিত নেই, আমি এটা বলে দিতে পারি। কারণ এই বইয়ের মধ্যে এমন এমন জিনিস অ্যাড করা আছে, যেমন তুমি 3 ঘন্টা পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা। এই যে তোমরা জানি আমি তো অনেক ভালো পারো, কিন্তু টাইমে হয়তো তুমি হচ্ছে পোষাতে পারো না। হ্যাঁ, লাস্ট টাইম থাকে না, বা 7টা সৃজনশীল লিখতে যে প্রথম 2টা সৃজনশীল কারিনা আর লাস্টে 2টা সৃজনশীল হচ্ছে মর্জিনা, এরকম হয়ে যায়। সো টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি টু আ গুড রেজাল্ট। ঠিক আছে? তো আইটেম 1 থেকে 5 পর্যন্ত কত মিনিট দিবা, তারপর কত মিনিট রিভিশন, কত মিনিট, তারপর খাতাটা আরো কিভাবে প্রেজেন্ট করলে ভালো হয় সেটা খুব সুন্দর করে বইয়ের মধ্যে দেওয়া আছে। আমাদের যে টপিক দেখো, এই টপিকে আর্টিকেলে নিয়ম এখানে একদম বেছে বেছে কয়টা নিয়ম দেয়া। প্রথমে কিছু গোল্ডেন রুল দেয়া আছে 5টা 6টা, যে এই 6টার মধ্যে থেকেই বেশিরভাগ 4-5টা প্রশ্ন তুমি কমন পাবে, একদম এখানে লিখে দেওয়া আছে। তারপরে আবার বলে দেওয়া আছে যে ট্র্যাপ অ্যালার্ট, প্রত্যেকটা টপিকে এরকম ভাবে ট্র্যাপ অ্যালার্ট দেওয়া আছে, মানে এখানে স্টুডেন্টরা বেশি ভুল করে। তারপরে এখানে ওই ভুল যেগুলো তুমি করো সেইগুলা হচ্ছে এখানে দেয়া। তারপরে তোমাদের যে প্যাসেজটা দেয়া আছে প্র্যাকটিসের জন্য, ওইটার শুধুমাত্র অ্যান্সার দিয়ে আমরা কিন্তু এখানে থেমে নেই যে হ্যাঁ ওই সলিউশন মানে সেটা যেভাবে দেয়া থাকে এ হবে, তারপর এন হবে, ক্রস হবে, এরকম না, এ হবে এবং এটা কেন হবে এটা খুব সুন্দর করে আমরা এখানে দিয়ে দিয়েছি। বি, এখানে ক্রস হবে, এটা কেন হবে এই নিয়মটা আবার সুন্দর করে দেওয়া আছে। তো তুমি যদি একটা সলভ করে ওটা অ্যানালাইসিসটাই শুধু পড়ে নাও, তবুও কিন্তু তোমার দেখা আবার পুরা রুল গুলা খুব সুন্দর করে হয়ে গেল। তো ঠিক একইভাবে তোমাদের প্রত্যেকটা টপিক
এই যে দেখো প্রিপজিশন, প্রিপজিশনে আমাদের সমস্যা হয় না? প্রিপজিশনে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কোনটা পড়বো, মানে আমাদের বইয়ের মধ্যে 5-600 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তো এখানে মানে আমি যখন বইটা লিখেছি বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমি একটা প্যাটার্ন দেখতে পেয়েছি যে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলাই বেশি আসে। তো ওইরকম এই যে এগুলা দিয়ে দিয়েছি এইটা। তারপরে তোমাদের এমনিতে যে নিয়মের প্রিপজিশন গুলো আছে সেইটা, পাশাপাশি এবার টপ 100 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন উইথ মিনিং, সেটা খুব সুন্দর করে দিয়ে এবার তোমাদের প্যাসেজ বোর্ডের প্রশ্ন, সেটা উইথ তোমার এক্সপ্লেনেশন। তো এত সুন্দর একটা বই, শুধু একটা বই না, তোমরা যদি আমাদের ইবিআই মানে পুরো বান্ডেল কোর্সটা নাও, তাহলে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি, এই 5টা বিষয় পাশাপাশি 3টা বই, বাংলা, ইংলিশ, আইসিটি, এটা তোমরা পাচ্ছ আমাদের 4,000 টাকার ব্যাচ। 4,000 টাকা আমরা হচ্ছে 2,499 টাকা আমাদের ডিসকাউন্ট অফারে চলছিল। এখন আমরা সীমিত সময়ের জন্য 1,999 টাকায় আমাদের এই পুরাটা অফার করছি তোমাদের। তো আমি তোমাদেরকে বলবো যে আর তোমাদের সময় বা কালক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই। রমজান মাস এটা কিন্তু খুবই প্রোডাক্টিভিটির একটা মাস। অনেকেই এটাকে একটু আসলে ভুলভাবে ব্যবহার করে, সেজন্য পিছিয়ে যায়। কিন্তু আমি বলবো অ্যাজ অ্যান এক্সামিনি, যারা এখন এসএসসি এইচএসসি 26 ব্যাচ, তাদের জন্য এই মাসটা সব থেকে টার্নিং পয়েন্ট। এই মাসে যে যত ভালো করে নিজেকে আগিয়ে রাখতে পারবে, সে তত ভালো করবে। এবং এটা আমি লিখে দিতে পারি। আহ তানভীর বলছে স্যার কিন্তু সেরা ক্লাস 10। থ্যাংক ইউ রোহান স্যার, বইটা তো অনেক বেশি জোস। আচ্ছা, এক্সামের আগের রাতে পড়ে শেষ করা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দ্য কাইন্ড ওয়ার্ডস। আচ্ছা, ফারজানা বলেছে যে অনেক সুন্দর ক্লাস। থ্যাংক ইউ ফারজানা। তাহলে আমরা আর বেশি কালক্ষেপণ না করে তোমাদেরকে জাস্ট গাইডলাইনটা দিয়ে দিই। আজকে তো আর প্রত্যেকটা টপিক আমাদের শেষ করা সম্ভব না, তবে আমি তোমাদের এটুকু এনশিওর করতে পারি আমাদের ব্যাচের প্রত্যেকটা ক্লাস কিন্তু এর থেকে অনেক বেশি লেভেল আপ করা হয়। কারণ আমাদের ক্লাসগুলোর আমরা ডিজাইন এমন ভাবে করেছি, প্রথমে আমরা ক্লাসে তোমাদের বোর্ড প্রশ্নগুলো দেখাবো যে এইটা তোমাদের বোর্ড প্রশ্ন, এই টপিক গুলা থেকে এই তোমার রুলগুলা বেশি বেশি আসে। তারপর আমরা সেই রুলগুলো শেখাবো, রুলগুলো শিখে তোমাদের ওই কলেজের প্রশ্নগুলো দেখাবো যে এইবার টেস্ট পরীক্ষা এই কলেজে এসেছে। তারপর সেটা তোমাদের সলভ করে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে। এবং যেহেতু এটা জুম ক্লাস, সো জুমে যেটা তোমরা পাবা, যেটা অন্য কোথাও কোথাও নেই, সেটা হলো আমাদের কিন্তু একটা লিমিটেড ব্যাচ সাইজ। সো আমরা 30 থেকে 35 স্টুডেন্টের বেশি নিব না। এবং এই 30-35 জন আমার সাথে এখানে আনমিউট করে সরাসরি কথা বলতে পারবে। যেটা তুমি কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে যদি যাও, একটা ব্যাচে 1,000 স্টুডেন্ট আছে, তুমি ওইখানে আনমিউট করার কোনো অপশন তো নেই। পাশাপাশি ফেসবুকে তুমি লাইভে চ্যাটের মধ্যে লিখছো, তোমারটা চলে যাচ্ছে, উনি দেখতেও পাচ্ছে না। আর পাশাপাশি আমাদের ফেসবুক লাইভ গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ সবকিছু আছে, আমাদের ওয়েবসাইট আছে। তো তোমরা আমাদের সবকিছু পিডিএফ রিসোর্স থেকে শুরু করে গাইডলাইন, এভরিথিং তোমাদের এটার সাথে আছে। আমার মনে হয় যে বাকিটা তোমাদের উপরে, তোমরা ভালো বুঝো, একটু যাচাই করে তোমরা দেখতে পারো। তাড়াতাড়ি তোমরা শীঘ্রই মানে ভর্তি হয়ে যাও আজকালকের মধ্যে। আমাদের ক্লাস কিন্তু চলমান আছে নিয়মিত ব্যাচে। ঠিক আছে, তোমাদের এখন এই যে স্পেশাল ইউজ অফ ফ্রেজের কথা বলেছিলাম, এটা কিন্তু তোমাদের সব থেকে আমি বলবো যে তোমরা মনে করো সহজ টপিক, আসলে সহজ টপিক, কিন্তু এইখানে সমস্যার বিষয় হচ্ছে এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা তুমি দেখো তো, এটা হচ্ছে তোমার 2025-এর রাজুক উত্তরা মডেল কলেজের প্রশ্ন। আমাদের এরকম একটা বক্স দেয়া থাকে, বক্সের মধ্যে আমরা কিন্তু সবাই জানি যে সবার আগে আমরা কোনটা বসাবো, উড রাদার, যেখানে আপনার দেন থাকবে, তাই না? দেন খুঁজি আমরা, এই যে আমি প্রথমেই দেন চোখে পড়ে গেল, তাহলে এই জায়গায় হবে উড রাদার, হি উড রাদার। তাহলে আগে যেটা হবে এটা আমরা দিয়ে ক্রস দিয়ে ফেলবো, যাতে আর এটাতে আমার না তাকাতে হয়। আচ্ছা, এরপরে আমরা জানি যে ওয়াজ বর্ন, ওয়াজ বর্নটা কোথায় হয়? জন্মগ্রহণ করা অর্থে, যেখানে হয়তো জন্ম সাল উল্লেখ আছে, যেখানে হয়তো জন্ম প্লেস উল্লেখ আছে, বা ফ্যামিলি, কেমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। তো যদি এটা দেখি, ই নাম্বারে, হি ড্যাশ উইথ আ সিলভার স্পুন ইন হিজ মাউথ, আমরা জানি ওই যে মুখে, ঠিক আছে, যে রূপার চামচ দিয়ে জন্মগ্রহণ করেছে, তাহলে হি ওয়াজ বর্ন, তাহলে এটাও চলে গেল। এইবার আমরা জানি যে এই যে হোয়াট ডাজ লুক লাইক আর হোয়াটস লাইক, এইটা একটা প্রবলেমেটিক জিনিস, কারণ এই দুইটাতেই দুইটা করে শূন্যস্থান থাকে। এইখানে একটা সমস্যা স্টুডেন্টরা ফেস করে। আর একটা সব থেকে বড় সমস্যা ফেস করে হচ্ছে হ্যাজ টু আর হ্যাড বেটারের মধ্যে, কারণ এই দুইটা নিয়ম আর অর্থ প্রায় সিমিলার। হ্যাজ টু বা হ্যাড বেটার দুইটাই হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, দুইটাই বসে হচ্ছে আমাদের সাবজেক্টের পরে, হ্যাঁ, মূল ভার্বের আগে, এবং দুইটার অর্থও প্রায় কাছাকাছি। তো সেই জায়গাতে একটু সমস্যা। আর আরেকটা প্রবলেমের ব্যাপার হচ্ছে যে ইট আর দেয়ার,
ইটার দেয়ার দুইটাই কিন্তু আমরা শুরুতে বসাই বাক্যের। তো কখন কোনটা বসবে, এই ছয়টাকে যদি আমরা খুব ভালো মতো শিখে ফেলতে পারি, তাহলে আমাদের কিন্তু এই টপিকে আর কোনো সমস্যা নেই। আমি বলবো এই মানে জাস্ট ছয়টা জিনিস, বাদ বাকিগুলো আমরা অলরেডি জানি। অ্যাজ সুন অ্যাজ কোথায় হয়, লেট অ্যালোন কোথায় হয়। লেট অ্যালোন হচ্ছে যে এটা হয় না আর এটা তো ভাবাই যায় না, এরকম কিছু। যেমন এই যে জি নাম্বার, দে ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ কার, এটা মানে বাইকই কিনতে পারে না, ড্যাশ কার, তাই না, বাই বাইক ড্যাশ এ কার, তাহলে একটা বাইকই কিনতে পারে না, একটা কার তো দূরের কথা। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করি। আচ্ছা, সো এরকম ভাবে আমাদেরকে দেখতে হবে যে কোথায়, যেমন এখানে আমরা দুইটা শূন্যস্থান পাচ্ছি দুই জায়গাতে, একটা হচ্ছে এইচ নাম্বারে, একটা হচ্ছে জে নাম্বারে। সো হোয়াট ডাজ লুক লাইকটা কোথায় হবে, আর হোয়াটস ইট লাইকটা কোথায় হবে, বা হোয়াটস লাইকটা কোথায় হবে। এটা কিন্তু খুবই সিম্পল মনে রাখা। দুইটা শূন্যস্থানের মাঝখানে যেটা আছে সেটা যদি দেখতে কেমন এটা বুঝে, মানে ওটা যদি দেখার কোনো জিনিস হয়, তাহলে হোয়াট ডাজ লুক লাইক, ওই যে লুক, লুক দিয়ে ওটা মাথায় রাখতে হবে। আর যদি সেটা দেখার কোনো বিষয় না হয়ে অনুভূতির কোনো বিষয় হয়, এটা করতে কেমন লাগে, ঠিক আছে, সেখানে যেতে কেমন লাগে, বা এটা খেতে কেমন লাগে, এই টাইপের, মানে এটা দেখার বিষয় না, অন্যান্য যেমন আমাদের তো পঞ্চ ইন্দ্রিয় তাই না, চোখ বাদ দিয়ে অন্যান্য ইন্দ্রিয়ের সাথে যে সমস্ত অভিজ্ঞতাগুলা যুক্ত, যদি সেটা হয় তাহলে আমরা হোয়াটস ইট লাইক দেবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাভ ইউ এভার সিন আ কিংফিশার, এই যে এরকম একটা ক্লু ওয়ার্ডও কিন্তু থাকবে, সি, সি আর লুক, এটার সাথে আমরা বসে দিব। তাহলে তুমি কি কখনো একটা কিংফিশার দেখেছো, গাংচিল দেখেছো? হোয়াট ডাজ আ কিংফিশার লুক লাইক, তাহলে এখানে হবে হোয়াট ডাজ লুক লাইক। অন্যদিকে যে নাম্বারে যদি দেখি আই হ্যাভ নেভার ট্রাভেল বাই ইয়ার, আমি কখনো মানে এয়ারে করে ট্রাভেল করিনি, মানে আমি কখনো বিমানে চড়িনি। হোয়াট ডাজ আ প্লেন জার্নি, তাহলে প্লেন জার্নি তো দেখার বিষয় না, এটা অনুভবের বিষয়, এক্সপিরিয়েন্স করার বিষয়। তাহলে এইখানে হবে হচ্ছে যে হোয়াটস লাইক, তাহলে হোয়াটস আ প্লেন জার্নি লাইক, আর এখানে হবে লুক লাইক। তাহলে এখন যতগুলাই দেয়া হোক না কেন, আমরা যদি দুইটা শূন্যস্থানের মাঝখানে এটা দেখি যে এটা দেখার কোনো বিষয়, আমরা লুক লাইক দিয়ে দিব। আর যদি দেখি যে না এটা হচ্ছে অনুভূতির বিষয়, তাহলে আমরা এখানে হোয়াটস লাইক দিয়ে দিব। সিম্পল, অ্যাজ সিম্পল এজ দ্যাট। আচ্ছা, এখন হ্যাজ টু আর হ্যাড বেটার এর মধ্যে, হ্যাজ টু হচ্ছে যেগুলা না করলে হবেই না, অত্যাবশ্যকীয়, ম্যান্ডেটরি, ঠিক আছে, সেটা হচ্ছে হ্যাজ টু বা হ্যাভ টু। আর হ্যাড বেটার হচ্ছে একটা স্ট্রং অ্যাডভাইস, যে তোমার এটা করা উচিত, তোমার এটা করলে ভালো হবে। যেমন আমি সবসময় উদাহরণটা দিই, হ্যাঁ, যে এরকম, হ্যাঁ, ইয়োর এক্সাম ইজ ইন 5 months, ইউ ড্যাশ স্টার্ট টেকিং প্রিপারেশন। তাহলে এইটা একটা বাক্য। আর একটা হচ্ছে সেম জিনিস, এখানে আমরা বললাম যে ইয়োর এক্সাম, ওই 5 মাসের জায়গায় ইজ ইন 5 days। একটাতে বলছে যে তোমার পরীক্ষার আর 5 মাস বাকি আছে, আর একটা বলছে তোমার পরীক্ষার আর 5 দিন বাকি আছে। ইউ ড্যাশ স্টার্ট টেকিং প্রিপারেশন। এখন কোনটা হবে কোথায়, হ্যাজ টু হ্যাভ টু এটা কোথায় হবে, আর হ্যাড বেটার কোথায় হবে। তাই আমাদের দেখতে হবে এই দুইটার মধ্যে কোনটা বেশি ইমার্জেন্সি, কোনটা করতেই হবে, আর কোনটা করা ভালো। তাহলে আমার পরীক্ষা 5 মাসে, আমার এখন প্রিপারেশন নেওয়া শুরু করা ভালো, নাকি আমার শুরু করতেই হবে? দুইটার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বেশি ইমার্জেন্সি কোনটা? সেকেন্ডটা না? তাহলে যেটা বেশি ইমার্জেন্সি সেখানে আমরা হ্যাভ টু দিব। তাহলে ইউ হ্যাভ টু স্টার্ট টেকিং প্রিপারেশন, আর এইখানে আমরা হ্যাড বেটার দিব, ইউ হ্যাড বেটার স্টার্ট টেকিং প্রিপারেশন। দুইটা কিন্তু গ্রামারের নিয়ম থেকে শুরু করে সবকিছু এক, জাস্ট অর্থের তারতম্য। এটা হচ্ছে একটা স্ট্রং অ্যাডভাইস, আর এটা অ্যাডভাইস না, এটা একটা আদেশ যে তোমার এখন করতেই হবে, ঠিক আছে, ইউ হ্যাভ টু স্টার্ট টেকিং প্রিপারেশন। আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি। এখন যদি আমরা দেখি এ নাম্বার এইখানে আছে, এখানে আমরা কি বসাবো, আর আরেকটা কোথায় আছে হ্যাভ টু বসানোর মতো, এই যে ডি নাম্বার, এইটা আমাদের সাবজেক্ট। এটাতে বলছে দ্য ম্যান হু ওয়ার্স দ্য ক্রাউন, তাহলে যে একটা মুকুট পরে, তখন বোঝা যাচ্ছে যে সম্রাট বা রাজা, ড্যাশ বেয়ার দ্য বার্ডেন অফ রেসপন্সিবিলিটি,
তাকে বিভিন্ন দায়িত্ব, সেটার বোঝা নিতে হয়। নিতে হবে না নেওয়া ভালো? কোনটা? এটা কোনো চয়েস তার? না, তাকে নিতেই হবে ওই বার্ডেনটা। তাহলে এইখানে আমরা দিব দ্য ম্যান। তাহলে এখানে হবে কি, হ্যাজ টু। যেহেতু ম্যান হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা হ্যাভ টু না দিয়ে হ্যাজ টু দিব। আর এইখানে ইউ লুক এক্সস্টেড, তোমাকে বিধ্বস্ত দেখাচ্ছে। ইউ হ্যাড বেটার টেক রেস্ট টু রিফ্রেশ ইয়োরসেলফ। তাহলে তোমার একটু রেস্ট নেওয়া ভালো। তাহলে এই দুইটার মধ্যে হ্যাড বেটার হ্যাজ টুটা হয়ে গেল। ঠিক আছে। আর সি নাম্বার আর এফ নাম্বারে এই দুইটার মধ্যে কোথায় ইট হবে, কোথায় দেয়ার হবে? কারণ দুইটাই শুরুতে থাকে শূন্যস্থান। তাহলে আমরা প্রথমে দেখবো যে শুনতে কোনটা ভালো লাগছে। ড্যাশ ওয়াজ এ টাইম, দেয়ার ওয়াজ এ টাইম নাকি ইট ওয়াজ এ টাইম? কোনটা? এটা কিন্তু আমরা জানি, নর্মালি আমরা বলে থাকি কি, দেয়ার ওয়াজ এ টাইম। ইট ওয়াজ এ টাইম, এটাও কিন্তু মেক সেন্স, কিন্তু যখন আমরা পরেরটা দেখবো, ইট ইজ সেড নাকি দেয়ার ইজ সেড, এইখানে কিন্তু একদম মানে পানির মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। দেয়ার ইজ সেড শুনতে বেখাপ্পা লাগছে, তাই না? তাহলে ইটটা হবে এখানে। আমরা জানি ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, এরকম তো কথা আছে। তাহলে ইটটা আমরা এখানে দিব। এই তো, এখন আর যা বাকি থাকলো সেগুলো আমাদের দিয়ে দিতে হবে। আই নাম্বার বাকি আছে, আর আমাদের এখানে বাকি আছে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য নিউজ আই ইনফর্মড ইউ। মানে আমি নিউজটা শোনার সাথে সাথে তোমাকে আমি তো মানে খবর দিয়েছিলাম। আমার মনে হয় যে স্ট্র্যাটেজি গুলা ধরতে হবে, দ্যাট ইজ দ্য মেইন থিং। তো এখানে আমি বলে দিলাম যে আমাদের এই হ্যাভ টু হ্যাড বেটার এর মধ্যে সমস্যা, হোয়াট ডাজ লুক লাইক হোয়াটস লাইক এর মধ্যে সমস্যা, আর দেয়ার আর ইট এর মধ্যে সমস্যা। এই 6টা সমস্যা দূর করে ফেলো, মানে একদম পুরো কনফিউশন ক্লিয়ার করে ফেলো, তোমার এই টপিকে আর কোনো সমস্যা হবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আমরা কি এটা বুঝতে পেরেছি? আশা করছি সবাই বুঝতে পেরেছে। সো রোহান বলেছে সেরা। থ্যাংক ইউ রোহান। So, আমরা ওই যে বললাম যে আমাদের যে টুইন টপিক আছে একটা, টুইন টপিক মানে রাইট ফর্ম অফ ভার্ব আর কমপ্লিটিং সেন্টেন্স। এই দুইটা জিনিস কিন্তু মানে ওতপ্রোতভাবে জড়িত দুইটা জায়গাতে। এই যে কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, এটা রাইট ফর্ম ভার্বেও আসে, এটা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সেও আসে। ঠিক আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটা দুই জায়গাতেই আছে। এই রাইট ফর্ম ভার্ব যদি একটু দেখাই, এখানে আমি নর্মালি বলি আমাদের মডাল ভার্ব গুলা, মডাল ভার্ব থেকে একটা নিয়ম আসে। মডাল ভার্বের আমি আমি এখানে শেখাই হচ্ছে 3.5টা নিয়ম, তাহলে ওর মধ্যে থেকে একটা আসে। প্রিপোজিশনে হচ্ছে 2টা নিয়ম, প্রিপোজিশনের 2টা নিয়ম থেকে আমাদের একটা আসবে। ঠিক আছে। তারপরে আমাদের আর কি আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু কিছু ব্যাপার আছে। টেন্স মার্কার দিয়ে আমরা টেন্স, যেমন ইয়েস্টারডে থাকলে সেটা পাস্ট মানে ভার্বে ভি টু হবে। নাও থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে বি ভার্ব প্লাস ভার্বে আইএনজি ফর্ম হবে। অ্যাক্টিভ প্যাসিভ আমাদের বুঝতে হবে। হ্যাঁ, যদি সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে অ্যাক্টিভ ভয়েস, যদি নিজে না করে তাহলে প্যাসিভ ভয়েস। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে কিন্তু একটা ক্লাসের ব্যাপার শুধুমাত্র। ঠিক আছে। তো আমি যদি রাইট ফর্ম ভার্বে একটা ক্লাস করি, আমার কিন্তু পাশাপাশি কমপ্লিটিং সেন্টেন্সের মানে অর্ধেক ক্লাস হয়ে যাচ্ছে। পরে শুধু কমপ্লিট সেন্টেন্স আমরা হচ্ছে একটু দেখাই দিব যে কোন ফর্মেটে আমরা করলে সেটা ভালো হয়। যেমন এখানেও ওই যে সো দ্যাট দিয়ে শেষ হয়, ইট ইজ হাই টাইম, একটা প্রবাদ বাক্য থেকে আসে। তো কমপ্লিটিং সেন্টেন্স আমি যদি দেখি বইয়ের মধ্যে অনেকগুলো নিয়ম দেওয়া থাকে, এটা আমি এখানে জাস্ট কয়েকটা বাছাই করে দিই যে এইগুলো আসবেই। কমপ্লিট সেন্টেন্স আমি কয়েকটা দিয়ে দিচ্ছি যে এইগুলা তোমরা লিখে রাখো। ঠিক আছে। এর মধ্যে থেকে থাকবে প্রোভার্ব থেকে একটা থাকে নর্মালি, রিলেটিভ প্রোনাউন থেকে একটা থাকে, রিলেটিভ প্রোনাউন, সরি, প্রোনাউন মানে হচ্ছে ওই যে হু, হুইচ, দ্যাট, এইগুলা। 3 নাম্বার টু থেকে একটা থাকে, টু মানে ইন, অর্ডার টু, শুধু টু। ঠিক আছে। অথবা টু ডট ডট টু, এটা থেকে একটা থাকে। দ্যাট থেকে একটা থাকে, তাহলে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো ডট 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 দ্যাট। এটা নিয়ম শিখতে হবে। আর 4 হচ্ছে লেস্ট, না 5 লেস্ট, 6 হচ্ছে ইট ইজ হাই টাইম। লেস্ট আর ইট ইজ হাই টাইমের নিয়মের থেকে আমাদের থাকবে। আর ওই যে উড ইউ মাইন্ড বা এই টাইপের যেগুলো আছে, এটা হচ্ছে আদার্স ক্যাটাগরি। তাহলে এই প্রথমে যেগুলো লিখে দিলাম, ঠিক আছে, এই প্রথম 5-6টা বইয়ের মধ্যে কিন্তু এইগুলাই বিভিন্নভাবে ভেঙে চুরে অনেকগুলা নিয়ম করেছে, প্রয়োজন নেই, খুবই ইজি জিনিস। ঠিক আছে। টু এর পরে কি বলবে, দ্যাট এর পরে কি করতে হয়, লেস্টের পরে কি করতে হয়, ইট ইজ আইটেমের পরে কি করতে হয়, জাস্ট প্রত্যেকটা 1 মিনিট করে লাগে।
খুবই ইজি জিনিস। তো এটা আমি শিখে ফেললে কিন্তু আমার এই টপিকটা হয়ে যাচ্ছে। ওকে, আজকে যেভাবে আর্টিকেল শেখালাম বা মানে ফ্রেজের যেটা নেওয়া সহজ হলো, এখন তো এটা আসলে আমাদের সময়ও ইয়ে করবে না। এমনিতে সোফার তোমাদের যতটুকু ক্লাস করলা, যারা এখন পর্যন্ত আছো, হাউ ইজ ইয়ার এক্সপিরিয়েন্স? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি জুমে জাবের হ্যান্ড রেজ করেছে। জাবের, ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং? যদি কিছু বলতে চাও আনমিউট করতে পারো, ইফ ইউ ওয়ান্ট টু টক। জাবের বা আরশি, রোহান দেখতে পাচ্ছি, কেউ কিছু বলতে চাইলে ইউ ক্যান জাস্ট আনমিউট ইয়োরসেলফ। ওকে, আমার মনে হয় জাবেদ ভুলে হ্যান্ড রেজ করেছে। ঠিক আছে, সো আমাদের কমপ্লিট সেন্টেন্স গেল। প্রোনাউন রেফারেন্স, প্রোনাউন রেফারেন্স আমরা গতকালকেই, যদি আমি ভুল না করি, আমাদের এই টপিকের উপর ক্লাস হয়েছে। আমাদের ক্লাসগুলো কিন্তু সব রেকর্ডেড আমাদের ওয়েবসাইটে থাকে, সো তোমরা যতবার খুশি আমাদের ক্লাসগুলো দেখতে পারবা, পাশাপাশি আমাদের পিডিএফ রিসোর্সেসও পেয়ে যাবা। সো প্রোনাউন রেফারেন্স নতুন টপিক, মানে নতুন বলতে শর্ট সিলেবাসে ছিল না, ফুল সিলেবাসে নতুন টপিক। এটা নিয়ে অনেক ধোঁয়াশা আছে, এবং সত্য কথা বলতে ফ্রি ক্লাস যদি আমরা বলি ইউটিউবে বা বিভিন্ন জায়গাতে, এই টপিকের উপর ওইরকম মানসম্মত ফ্রি ক্লাস নেই। আর এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো এই টপিকটা আমাদের ভালো মতো শিখতে হবে। মডিফায়ার আছে, মডিফায়ারটা কিন্তু আমরা অনেক, মানে আমাদের অনেকের সমস্যা হয়। সো মডিফায়ার আমরা আগামী, যে আমার হচ্ছে মডিফায়ার উপর ক্লাস আছে নেক্সট সানডেতে। সো আগামী রোববারে মডিফায়ার আমাদের প্রিমিয়াম, মানে আমাদের যে পেইড ব্যাচ, সেটা ক্লাস আছে। তোমরা যারা মিস করতে চাও না, তার মধ্যে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। পাংচুয়েশন, আমাদের লেভেল ওয়ানের টপিক কিন্তু প্রায় শেষ। পাংচুয়েশনের পরে আমরা লেভেল ওয়ানে যদি একটু সামারি করি, এই যে 35 মার্ক আমরা যে 7টা টপিক দেখাইলাম, তোমাদেরকে এই 35 মার্ক এনশিওর করতে হবে। এবং আমি যেভাবে, যে নিয়মে তোমাদেরকে দেখাইলাম, এইভাবে যদি তোমরা করো, আমি শিওর তোমরা অ্যাটলিস্ট 30 বা 30 অ্যাবাভ এখান থেকে করতে পারবা খুব অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, রোহান বস্তা রাইটিং এর ব্যাপারে কিছু বলেন। রাইটিং পার্টের ব্যাপারে তো আসলে এরকম ভাবে বলা যায় না। প্রথমত বলতে হবে, রাইটিং পার্ট তোমরা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করো। গত 4-5 বছরে যদি দেখো, গত 2 বছরে কিন্তু রাইটিং পার্ট অনেকটা এক্সপেরিমেন্টাল এসেছে। তার আগে শুধু গড বাঁধা গতানুগতিক যেগুলা, সেগুলাই আমরা জানি যে এটাই আসবে হয়তো। হ্যাঁ, ড্রাগ এডিকশন, ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক, এটাই আসে। কিন্তু গত 2 বছর ধরে দেখা যাচ্ছে, বিশেষ করে ঢাকা বোর্ড বা এরা কিন্তু একটু এক্সপেরিমেন্ট করছে। আর এবার তো মিলন ভাই হেলিকপ্টার মিলন ভাই তো আছেই। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম কথা, রাইটিং পার্ট মুখস্থ করার বিষয় না, আগে এটা আমাদের মানতে হবে। দ্বিতীয়ত, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং স্যার কিভাবে শিখবো? প্রথমত নিজের শব্দকোষ বাড়াতে হবে, ভোকাবুলারি প্রচুর প্রচুর প্রচুর। সেটার জন্য আমাকে ইংরেজি বই পড়তে হবে, ইংলিশ ম্যাগাজিন পড়তে হবে। তার থেকে বড় কথা, শুধু পড়লে হবে না, লেখার অভ্যাস করতে হবে। আমি নর্মালি আমার স্টুডেন্টদেরকে এক্সারসাইজ দিই প্রতিদিন। ঘুমাতে যাওয়ার আগে অথবা ঘুম থেকে উঠে, গতকালকের দিনটা আমার কেমন গেছে বা আজকের দিনটা আমি কিভাবে কাটাতে চাই, সেটা আমি জাস্ট 1 পেজের মধ্যে লিখে ফেলি। সময় লাগে মানে প্রবাবলি, যদি দেখি ম্যাক্সিমাম সময় লাগে 5 থেকে 10 মিনিট। ভুল ভাল টুটা ফাটা যেরকম ইংরেজি পারি, লেখার অভ্যাসটা করতে হবে। আস্তে আস্তে গ্রাজুয়ালি এমনিতেই ইমপ্রুভমেন্ট চলে আসবে। তারপরে আমাদের নিয়মটা শিখে ফেলতে হবে। যেমন প্যারাগ্রাফ, আমরা অনেকে জানি প্যারাগ্রাফের নিয়ম কি, প্যারাগ্রাফ তো মুখস্থ করবো ছোটবেলা থেকে, স্কুল লাইব্রেরি, কলেজ, মানে স্কুল ম্যাগাজিন, ঠিক আছে, এইগুলাই। বাট এখন আর ওই জিনিস না। একটা প্যারাগ্রাফের 3টা অংশ থাকে, টপিক, সেন্টেন্স, ডেভেলপার্স, টার্মিনেটরস। যদি এই 3টা অংশ ভালো মতো না থাকে, আমার কিন্তু প্যারাগ্রাফে ওই মানে আশানুরূপ ফলটা আমরা পাবো না, মার্কটা আমরা পাবো না। তারপর কিছু কিছু টপিক থাকে যেগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি আমরা হচ্ছে হ্যান্ডেল করতে পারি। যেমন আমাদের রিপোর্ট রাইটিং টপিকটা আছে, আমাদের ফর্মাল লেটার আছে। এইগুলা ভিতরে কি লিখছি তার থেকে বড় কথা হচ্ছে বাইরের স্ট্রাকচারটা। যেমন ফর্মাল লেটারের কথা যদি বলি, ফর্মাল লেটারের ডেট লেখাটা দেখে টিচার বুঝে যায় যে সে আসলে কোন গোছের স্টুডেন্ট। সাবজেক্টটা কিভাবে লিখছে, লাস্টে দেয়ার পরের লাইনটা কিভাবে লিখছে, লাস্টের যে এন্ডিং যেটা সিগনেচার আছে সেটা কিভাবে দিচ্ছে। এইগুলা দেখলেই বোঝা যায় যে আমি তাকে 10-এর মধ্যে, মানে 8-এর মধ্যে কত দিব, তোমাদের তো 8 মার্কের। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। ওই যুগ বিলেতে চলে গেছে। ঠিক আছে, যদি ভালো আমি ফলাফল করতে চাই, তাহলে আমাকে এইভাবে একটু এই অ্যাওয়ারনেসটা থাকতে হবে। উইথ ক্লু উইদাউট ক্লু, এটা তো ফার্স্ট পেপারের বিষয়। তবে উইথ ক্লু উইদাউট ক্লুর ব্যাপারে যেহেতু প্রশ্ন আসলো, উইথ ক্লু উইদাউট ক্লু, এই দুইটা টপিক আমাদের 5+10, মোট 15 মার্ক এর উপরে আছে।
তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তবে আমরা অনেকেই জাস্ট আমরা মনে করি যে হ্যাঁ উইথ ক্লুটা অনেক বেশি সহজ, কারণ উপরে বক্সের মধ্যে ক্লু দেয়া থাকে, আর উইদাউট ক্লু কঠিন কারণ ক্লু দেয়া থাকে না। তবে এটা উল্টা জিনিস, উইথ ক্লুটাই বেশি কঠিন, বিকজ বক্সে যেটা দেয়া থাকে ওইভাবেই কিন্তু ওই ওয়ার্ড গুলা বসে না। ওর কিন্তু গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হয়, ওর ভার্বের ফর্ম পাল্টাতে হয়, ওর টেন্স পাল্টাতে হয়। তা আমার যদি গ্রামার মানে গ্রামারে ভালো দখল না থাকে আমি এটা পারবো না। উইদাউট ক্লু অন্যদিকে এটা কিন্তু স্পেসিফিক কোনো অ্যান্সার নেই, ওইটার সাথে অর্থপূর্ণ অর্থ সামঞ্জস্যপূর্ণ আমি যে কোনো কিছু দিতে পারি। সো আমাকে ওই যে আবারও বারবার ঘুরে ফিরে একই জায়গাতে আসছে যে আমি যত বেশি ফ্রি হ্যান্ড রাইটিং পারবো, যত বেশি আমি শব্দ ভান্ডার আমার থাকবে, আমি তত ভালো করবো এই সমস্ত টপিকে। তো উইথ ক্লু উইদাউট ক্লুর কিছু টিপস আছে, মানে কিছু টিপস আছে, হ্যাঁ, সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। ওই যে আমি একটা সিকোয়েন্স দেখাই, আমাদের দেখতে হয় এটা। আমি সিকোয়েন্সটা লিখে দিচ্ছি: ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো আমাকে দেখতে হবে যে আসলে শূন্যস্থান যেটা আছে সেটা আসলে কার জায়গাতে, আমি এখানে বসাবো কি। এখানে আমি কি অ্যাডজেক্টিভ বসাবো নাকি অ্যাডভার্ব বসাবো নাকি নাউন বসাবো নাকি ডিটারমিনার বসাবো। যদি এরকম দেয়া থাকে, দা, আচ্ছা দাঁড়া, যদি এরকম দেয়া থাকে যে এ ভেরি ড্যাশ কার, এখন তোমাকে এখানে ওই উইথ ক্লু দিয়ে দিয়েছে অথবা উইদাউট ক্লু, তাহলে তোমাকে এখন দেখতে হবে যে এটা আসলে কার জায়গা। তাহলে এখানে যে কার, এটা নাউন, তাহলে আমরা এখানে দেখলাম যে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব, তার আগে ডিটারমিনার। তাহলে এই যে এখানে ডিটারমিনার আছে, অ্যাডভার্বও আছে, নাউনও আছে, তাহলে কারটা ফাঁকা, অ্যাডজেক্টিভের জায়গায় ফাঁকা, তাহলে এখানে আমাকে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে এ ভেরি নাইস কার, এ ভেরি এক্সপেন্সিভ কার, চিপ কার, তাই না? তাহলে যে কোনো কিছু এখানে দেওয়া যায় যেটা অ্যাডজেক্টিভ হবে। ঠিক একইভাবে যদি অ্যাডভার্বের জায়গাটা ফাঁকা থাকতো, যদি নাউনের জায়গাটা ফাঁকা থাকতো তখন আমি নাউন বসাতাম, অ্যাডভার্বের জায়গা ফাঁকা থাকলে অ্যাডভার্ব বসাতাম। তাহলে আমাদেরকে এই স্ট্র্যাটেজি গুলা শিখতে হবে এবং সেটা আমাদেরকে মানে বারংবার প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে, আদারওয়াইজ আমরা এখানে খুব ভালো করতে পারবো না। শুধু এটাই না, আমাদের ফার্স্ট পেপারে সামারি রাইটিং, এখানে আমরা মানে খুব একটা ভালো নাম্বার পাই না। সামারি রাইটিং এর মধ্যে কিছু স্ট্র্যাটেজি আছে। রিয়ারেঞ্জে, রিয়ারেঞ্জ মুখস্থ করি কত, এখন তো রিয়ারেঞ্জ বেশিরভাগ ক্রিয়েটিভ রিয়ারেঞ্জ আসছে। আমাদের কম্পিটিং স্টোরি যেটা, এটাও ক্রিয়েটিভ স্টোরি আসছে। ঠিক আছে। জাবেদ জিজ্ঞেস করে, স্যার আইসিটি ক্লাস কবে হবে? আইসিটি ক্লাসের জন্য আমাদের পেজে একটু যুক্ত থাকো, খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে, হ্যাঁ। ঠিক আছে, আমরা মনে হয় আহ 10:30 বেজে গেছে, আবার এই রাতে ঘুমোতে হবে, ওই রাতে উঠতে হবে, তোমাদেরও সময় হয়ে যাচ্ছে। তাহলে আমাদের লেভেল 1টা আমরা আজকে শেষ করলাম, আশা করছি তোমাদের জন্য ক্লাসটা খুবই হেল্পফুল ছিল। লেভেল 2, লেভেল 3 যেগুলো আছে, তোমাদের এই পিডিএফটা, তোমরা যদি চাও পিডিএফটা তোমাদের সরবরাহ করা হবে, তবে সেই ক্ষেত্রে তোমাদের হয়তো একটা গুগল ফর্ম দেওয়া হতে পারে। আমাদের যে ওয়েবসাইট একটা আছে, তোমরা ওয়েবসাইটটাও কিন্তু আমি একটু তোমাদের দেখাই দিই, তোমরা কিন্তু ওয়েবসাইটটা ঘুরে দেখতে পারো। এখানেও কিন্তু আমাদের কিছু ফ্রি কুইজের ব্যবস্থা আমরা করব। আহ, সেখানে তোমরা কিন্তু নিজেদেরকে যাচাই করতে পারবে। এই যে আমাদের একটা সুন্দর ওয়েবসাইট, তোমরা NGinstitutes.com, এটাতে যদি যাও, এখানে দেখো বিভিন্ন কোর্স দেখতে পাচ্ছ। আমাদের এই যে কোর্স গুলা তোমাদের, তোমরা দুই ভাবে নিতে পারবা। একটা হচ্ছে বান্ডেল কোর্স, অর্থাৎ সম্পূর্ণ ধরে তুমি 1999 টাকা, পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্ট তুমি আলাদা করে নিতে পারো। ধরো আইসিটি নিবা তুমি, তোমার ইংলিশ লাগবে না, বাংলা লাগবে না, তুমি আইসিটি 750 টাকা দিয়ে নিতে পারবা। তুমি ধরো বাংলা নিবা, বাংলা 750-এ নিতে পারবা। তুমি ইংলিশ, ইংলিশ 750-এ নিতে পারবা। আর একটা দেখতে পাচ্ছ, যাদের ইংলিশ বেসিকে সমস্যা আছে, হ্যাঁ, ইংলিশ বেসিক বা ইংলিশ এবিসি, এনিবডি ক্যান কমিউনিকেট কোর্স, এটা আমাদের ব্যাচ 1 প্রায় শেষ। আমরা খুব শীঘ্রই হয়তো ঈদের পরে ব্যাচ 2 নিয়ে আসবো, তো তোমরা ওইটার জন্য চোখ রাখতে পারো। আমি তোমাদের বলবো যে তোমাদের আর দেরি করা উচিত হবে না, হ্যাঁ। আর তোমাদেরকে শেষ পর্যন্ত এই একটা কথাই বলবো যে আমরা গত কয়েকটা ক্লাস তোমরা করছো, আমাদের ফাইন ভাইয়ের ক্লাস করেছো, বাংলা ক্লাস করেছো, আশা করছি বুঝে গেছো যে আমরা কিভাবে, হাউ উই আর ডিফারেন্ট ফ্রম দ্য আদার প্ল্যাটফর্মস। আমরা কিন্তু লিমিটেড ব্যাচ সাইজ নিয়ে জুমে ইন্টারেক্টিভ সেশন গুলা নিয়ে থাকি আর কি, হ্যাঁ। এখানে তোমরা সরাসরি কথা বলতে পারবা। আমাদের প্রিন্টেড বুক আছে, এই যে বইগুলা তোমাদের একটু যদি চেহারা দেখাই দিই, এই যে বই, ইংলিশ, বাংলা, আইসিটি, তোমাদেরকে বাসায় বসে কুরিয়ারে তোমরা পেয়ে যাবে। অন্যান্য বইয়ের মতো অপ্রয়োজনীয় তথ্য নেই আমাদের, মোটা সাইজ না, পরীক্ষায় কমন আসে না, ব্যাপারটা এরকম না। আমাদের শর্ট স্ট্র্যাটেজিক বুক, তুমি বলতে পারো একটা সাজেশন বুক আর কি, হ্যাঁ। সো এই হচ্ছে ব্যাপার। তোমরা সবাই ভালো থাকো। আমার মনে হয় যে আমরা ক্লাসটা এখানে শেষ করতে পারি।
যদি আর কারো কোনো প্রশ্ন থাকে, লাস্ট 1-2 মিনিট তোমাদের জন্য ইস ওপেন। যদি জুমে কেউ প্রশ্ন করতে চাও, ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড। আর ফেসবুকে যদি তোমরা প্রশ্ন করতে চাও, কমেন্ট বক্সে জানাতে পারো আমাকে। যে কোনো কিছু, পড়াশোনা সংক্রান্ত কোনো কিছু, আমাদের ব্যাচ সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে, কোনো যে কোনো ধরনের কথা তুমি বলতে পারো। সো দ্য ফ্লোর ইজ ইয়ার্স। আরশি, আমাদের ক্লাস কি প্রতিদিন হবে? আরশি, তোমাদের ক্লাস বলতে এটা কি ফ্রি ক্লাসের কথা বলছো নাকি আমাদের পেইড ব্যাচের কথা বলছো? যদি পেইড ব্যাচের কথা বলো, পেইড ব্যাচে আমাদের প্রায় প্রতিদিনই ক্লাস থাকে। ঠিক আছে, ধরো শনিবারে বাংলা, রবিবারে আমাদের থাকে হচ্ছে ইংলিশ, সোমবারে থাকে যদি ভুল না করি বাংলা প্রথম পত্র, তারপরে ধরো আমাদের আইসিটি, ইংলিশ সেকেন্ড পেপার। তো এক একদিন আমাদের এক একটা ক্লাস থাকে। দুইটাই? আচ্ছা, দুইটা। সেক্ষেত্রে আমাদের পেইড ব্যাচে তো ওই যে বললাম আমাদের নিয়মিত ক্লাস চলবে। আর ফ্রি ক্লাস এটাও আমরা মাঝে মাঝে হচ্ছে থাকবে, তবে ফ্রি ক্লাসের ফ্রিকোয়েন্সি হয়তো একটু কমে যাবে। আমরা এখন ফ্রি ক্লাস গুলো একটু দিচ্ছি রমজান মাস প্রোডাক্টিভিটি তোমাদের যাতে বুঝাইতে পারি আর কি। হ্যাঁ, আর মাত্র টেস্ট পরীক্ষা তোমরা শেষ করলা, টেস্ট পরীক্ষায় যে রেজাল্টও দিয়ে দিয়েছে, তাহলে নিজেদের অবস্থানও তোমরা বুঝে গেছো যে তোমাদের আসলে কোন জায়গাতে কি অবস্থান। তো সেই অনুযায়ী আমার মনে হয় তোমাদের ব্যবস্থা করতে হবে। এই তো। আর কি প্রশ্ন আছে? রোহান হ্যান্ড রেজ করেছে। রোহান, ইউ ক্যান আনমিউট ইউর সেলফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা রোহান? স্যার এই তো চলতেছে ভালো মোটামুটি। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ডুইং ফাইন। আচ্ছা, আগে বলো আজকে ক্লাস কেমন লেগেছে? স্যার আজকের ক্লাসটা আরো আগে দরকার ছিল স্যার। খুব ভালো লেগেছে স্যার। ইট ইজ বেটার লেট দেন নেভার, তাই না? একদম মানে না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো। হ্যাঁ, মানে স্যার আমার কোশ্চেনটা হচ্ছে মানে এটা তো স্যার পার্সোনাল কোশ্চেন বলতে বলা যায় স্যার। যেমন স্যার যেমনই প্রিপারেশন নিই না কেন স্যার, কনফিডেন্স মানে যখন পরীক্ষা দিতে যায় অনেক লো হয়ে যায়। মানে এটা করণীয় কি স্যার? মানে কনফিডেন্সের কারণে পরীক্ষা আরো বাজে হয়ে যায়। স্যার মানে এটা আহ, কোনো কিভাবে এটা একটু বাড়া। এটা এটা আসলে খুবই বাস্তবসম্মত একটা প্রশ্ন। কনফিডেন্সের জন্য পরীক্ষা, রেজাল্ট সবকিছুতে একটা ইফেক্ট তো অবশ্যই পড়ে, তবে কনফিডেন্স বুস্ট করার জন্য তুমি কি করো সেটা আগে জানতে হবে। তুমি কি কনফিডেন্স যখন লো হয়ে যাচ্ছে সেটার উত্তরণের জন্য কোনো কিছু অবলম্বন করছো কিনা সেটাও আগে তোমাকে দেখতে হবে। নাকি তোমার শুধুমাত্র কনফিডেন্স যখন যখন লো হচ্ছে তখন তুমি লো থাকছে, কয়েকটা অরিজিৎ সিং এর গান শুনছো, তারপরে আবার যা তাই? এমনিতে নর্মালি কি করো যখন কনফিডেন্স লো হয়ে যায়? আর বসে বসে ভাবি স্যার, কোনো কিছু তো করি না স্যার। এখন আপনি কোনো একটা স্যার। ভাবলে হবে না, আগে রোগ নিরাময়ের জন্য রোগ নির্ণয় করাটা জরুরি। দেখতে হবে সমস্যাটা কোথায়। যদি এরকম হয় যে আমি একটা বিষয় জানি, এটা আমার ভিতরে আছে, কিন্তু আমার এই নার্ভাসনেস এর কারণে দেখা যাচ্ছে আমি এটা ভুল করি, তাহলে এটার জন্য এক ধরনের ওষুধ আছে। ঠিক আছে, এটার জন্য আমি হয়তো প্যারাসিটামল দেবো না, এটার জন্য অ্যান্টিবায়োটিক দেবো না, এটার জন্য একটা আলাদা। আর যদি এরকম হয় যে না, আমি আসলে এই টপিকটাকেই ভয় পাই, আমি এটা আসলে ভালো মতো পারি না, সেই জন্য আমার নার্ভাসনেস কাজ করছে, তাহলে এটার আবার আলাদা ওষুধ। কোনটা? স্যার দুইটাই দেন স্যার, দুইটাই কাজে লাগবে স্যার। সব তো স্যার দুইটা এমন না। বলে তো হয় না। ব্যাপার হচ্ছে প্রথমত অনেকের আসলে নার্ভাসনেস কাজ করে, অনেকে হচ্ছে এক্সাম হলে যাওয়ার আগে ওই প্যানিক অ্যাটাকটা হয়। তো এটার জন্য যেটা করতে হবে, দুইটা জিনিস করা যেতে পারে। একটা হচ্ছে স্পিরিচুয়াল দিক থেকে। স্পিরিচুয়াল বলতে তুমি কতটুকু ধার্মিক সেটা আগে আমাকে দেখতে হবে। ঠিক আছে, আহ বিশেষ করে যারা ধার্মিক, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, হ্যাঁ, আল্লাহর সাথে যাদের সম্পর্কটা ভালো, আল্লাহকে সবকিছু মনে কথা বলতে পারে, যখন কোনো কিছু তার লাইফে ভালো হয় সে হচ্ছে হয়তো শুক্রিয়াতে আল্লাহ মানে সিজদায় চলে যায়, যখন কিছু খারাপ হয় তখন হয়তো আল্লাহর সাথে সে কথা বলে, তার জন্য এই প্যানিকটা কোনো বিষয় না, কারণ এটা তার জন্য খুবই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়। তা আমি সবসময় বলি যে যাই হোক না কেন, নার্ভাসনেস কাজ করুক যাই হোক, জায়নামাজ বসে যেতে হবে, আর সবসময় জিকির করতে হবে, দেখবা মন সফট হয়ে যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে নিজেকে সবসময় বলতে হবে যে না, ইউ ক্যান ডু ইট। সবসময় আমি এটা বলি আমার যারা অ্যাডমিশন স্টুডেন্টরা থাকে, নর্মালি আমি বলি যে ঢাকা ইউনিভার্সিটির সিট কয়টা প্রধান? স্যার একটা স্যার। এক্স্যাক্টলি, ঢাকা ইউনিভার্সিটির সিট একটা। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু 2900 না, 5000 না। যদি কেউ ভাবে ঢাকা ইউনিভার্সিটির সিট দুইটা, তাহলে সে হয়তো চান্স পাওয়ার সম্ভাবনা একটু কম। কারণ সে ভাববে যে আচ্ছা, প্রথমে না হলে আমার দ্বিতীয় হলেও চলবে, কিন্তু আমাকে ভাবতে হবে ঢাকা ইউনিভার্সিটির সিট আছে একটা, আর ওই একটা আমার। এইরকম ডিটারমিনেশনের সাথে আমাকে যাইতে হবে। সো ঠিক একইভাবে আমি বলবো যে প্রথমত কোন কোন টপিকটা আমার সমস্যা আগে প্রবলেম ফাইন্ড আউট করতে হবে,
একটা লিস্ট বানাতে হবে, এটা আমার স্ট্রং জোন, এটা আমার উইক জোন। সো স্ট্রং জোন গুলাকে আমাকে আরো বেশি পরিশীলিত করতে হবে, ওইটাকে আরো বেশি আমাকে হচ্ছে একটু ইয়ে করা লাগবে, বার্নিশ করা লাগবে। আর যেটা উইক জোন, ওর মধ্যে আবার দেখতে হবে যে কোনটা আমি একবারে পারবো না। যেটা পারবো না ওটাতে এনার্জি লস করার দরকার নেই, ওটা বাদ। আর যেগুলা মোটামুটি পারার মতো সেইগুলাকে একদম নিয়ম ধরে ধরে, ঠিক আছে, খাতায় গিয়ে একটা প্ল্যান করতে হবে, সঠিক প্ল্যান, যে আমি আগামী 1 সপ্তাহ ইংরেজি গ্রামারটা পড়বো। তো আমি আজকে কোনটা কোন অংশ পড়বো, কত ঘন্টা পড়লে আমার শেষ হবে, এইভাবে যদি শেষ করা যায়, যদি মনের মধ্যে এরকম ইয়ে থাকে যে না আমার হয়ে যাবে, এবং দিন শেষে আমি যদি এটা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে তো এমনিতে নার্ভাসনেস কাজ করার কোনো কথা না, স্যার আরেকটা তাই না? কোশ্চেন স্যার। হ্যাঁ। স্যার একদিনে একটা সাবজেক্ট পড়া ভালো বেশি নাকি স্যার মানে কয়েকটা মিলে মানে কম্পাউন্ড করে পড়া বেশি ভালো স্যার ইফেক্টিভ? এটা তো ডিপেন্ড করে মানুষের, মানে ব্যক্তিভেদে এটা ভিন্ন ভিন্ন অ্যান্সার হবে, আবার হচ্ছে সময় ভেদেও। যেমন আমি নর্মালি বলি যে যদি এখন এইচএসসি 27-এর কেউ আমাকে প্রশ্নটা করে, দেখা যাচ্ছে যে কলেজে যায় নিয়মিত, তার সামনে এখন অনেক সময় আছে, তখন আমি বলি যে দিনে একাধিক সাবজেক্ট পড়তে, মানে দিনের পড়াটা দিনে করে ফেলতে। আর যদি এরকম হয় যে আমি একজন পরীক্ষার্থী, হ্যাঁ আমি সামনে পরীক্ষা দিব, আমার 2 মাস বা 3 মাস সময় আছে, তো তখন আমি বলি যে এইটা বেশি মানে ফ্রুটফুল হয় যদি আমি দিন হিসাবে একটা করে সাবজেক্ট ভাগ করে নিই, যে আমি আজকে পুরা দিন এই সাবজেক্টের এই 4টা চ্যাপ্টার শেষ করে ফেলবো। এটা আমি নিজে পার্সোনালি হচ্ছে আমার বেশি ফ্রুটফুল মনে হয়, আমি নিজে এখান থেকে ভালো আহ, মানে ফলাফল পেয়েছি আর কি। তো এটা দুইটা করে দেখতে হবে, যেটা তোমার জন্য বেশি বেটার হয় সেটা করতে হবে। তারপরও স্যার ঠিক এখন আছে? তো স্যার সময় অত বেশি নাই, আপনার মতে আর কি মানে তো আপনার ওই যে বললাম, সাজেশন? দুইটাই করে দেখতে হবে কোনটা ভালো হয়। তা আমি ওই যে যেটা বলবো সেটাই যে তোমার জন্য ভালো, ব্যাপারটা এরকম না। দুইটা 2 দিন করে দেখো, যেটা মনে হবে যে না এটাতে আমার বেশি ভালো ফলাফল পাচ্ছে, তো সেটাই পরবর্তী সময়গুলোতে ফলো করলেই হবে। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। এনিথিং এলস? আর কিছু? তানভীর, আর কিছু? আর কে আছে? আরশি, জাবের, তোমরাও বলতে পারো। না স্যার। ওকে, ঠিক আছে। সো লাস্ট আমাদের কোর্সের ব্যাপারে তাহলে বলে দিই। আমাদের সিট তো লিমিটেড, এটা তো বোঝাই যাচ্ছে, কারণ জুমে তো আমরা হচ্ছে মানে চাইলে 100 জন 500 জন নিতে পারবো না। তো আমাদের রেগুলার ফি যে 4,000 টাকা, সেখান থেকে 2499 থেকে আমরা 1999-তে আছে, মানে অল ইনক্লুডেড, ঠিক আছে, আমাদের বই সহ সবকিছু। এখন যদি তোমরা প্রশ্ন করো কিভাবে এনরোল করব, আমাদের জাস্ট ফেসবুক পেজে তোমাদের মেসেজ দিলেই হবে। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, মোরক ভাইকে বলবো ভাই একটু আমাদের ওইখানে পিন করে দিতে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, আমাদের ওয়েবসাইটেও তোমরা দেখতে পারো, ভিজিট করতে পারো, তো যে কোনো ভাবেই তোমরা এনরোল করতে পারবা, কোনো সমস্যা নেই। আর পাশাপাশি যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, আমাদের কিন্তু ফেসবুকে একটা কমিউনিটি গ্রুপ আছে, নেক্সট জেন ইনস্টিটিউট কমিউনিটি, ওইখানে শুধু প্রশ্ন বলে কথা না, আমরা প্রত্যেক দিন 5-6টা করে এরকম কুইজ দিয়ে থাকি। কুইজটার পরে আমরা সেটার সঠিক উত্তর ব্যাখ্যা সহ দিয়ে থাকি। অনেক ধরনের টিপস ট্রিক্স, যে কোনো ধরনের আপডেট, এক্সামের আপডেট কি, সেগুলো তোমরা একদম প্রথমে এখান থেকে জানতে পারবা। তো ওই জন্য আমি বলবো যে প্রতিদিন ওই কমিউনিটি গ্রুপটাতে চোখ রাখতে। আর যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো কনফিউশন, পড়াশোনা সংক্রান্ত, যে কোনো গাইডলাইন সংক্রান্ত, তোমরা নিজেরাও কিন্তু এই গ্রুপে পোস্ট করে আমাদের সাথে এই গাইডলাইনটা নিতে পারো। ঠিক আছে? তো সবাই ভালো থাকবা। আম, আশা করছি আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক ফ্রুটফুল ছিল। আর ক্লাসটা যারা দেখতে পারেনি, হয়তো সুযোগ হয়নি তারাবি পড়ার জন্য বা যে কোনো কারণে, তাদেরকে একটু শেয়ার শেয়ার করে দিও, নিজের টাইমলাইন শেয়ার করে রাখো। পরবর্তীতে আশা করছি দেখলে তোমাদের জন্য ভালো হবে। ওকে। আম, ঠিক আছে। সবাই তাহলে ভালো থেকো। দেখো তোমাদের ফেসবুকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, তোমরা ওইখানে যোগাযোগ করতে পারো। রাকিব তালুকদার, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই অনেক ভালো থাকো, রমজান মাসটা ভালো মতো আহ নিজের আত্মশুদ্ধির জন্য কাজে লাগাও। সবাইকে আবারও রমাদান মোবারক। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।